ডুয়েল বেসিস ভেক্টরের সংজ্ঞা দিই আমি এখন। ডুয়েল বেসিস ভেক্টরটা কি? ভেক্টর যদি E1 ও E2 বেসিস ভেক্টর হয়, এই দুইটা ভেক্টর হয়, তখন E1 এটা সুপারস্ক্রিপ্ট হবে, এটা E1 ও E2 ডুয়েল বেসিস ভেক্টর হবে যদি যদি এই কন্ডিশনটা মানে, ঠিক আছে, দেখাই আমি কন্ডিশনটা কি। যদি E1 এবং E2 এর ডট গুণ 0 হয়। এখানে এই E1টা আমাদের জানি বেসিস ভেক্টর। সো এই বেসিস ভেক্টর সাথে যদি এই ডুয়েল এই ভেক্টরটা এই E2 সুপারস্ক্রিপ্ট যদি এদের ডট গুণ 0 হয় এবং এদের ডট গুণ যদি আমাদের 0 হয়, অর্থাৎ যখন ডিফারেন্ট সাফিক্স থাকতেছে তখন যদি ডট গুণ 0 হয়, ডট গুণ 0 মানে কি, এটা পরস্পর লম্ব হবে। এখানে এই E1টা, এই বেসিস ভেক্টর E1টা আমার এই ভেক্টরের সাথে লম্ব হবে, E2 ভেক্টরের সাথে যে সুপারস্ক্রিপ্ট দেয়া আছে এইটার সাথে লম্ব হবে। এবং এখানে এই E2 বেসিস ভেক্টরটা আমাদের E সুপারস্ক্রিপ্ট 1 এর সাথে যদি লম্ব হয় এবং E1 এবং এই E1 এই বেসিস ভেক্টর এবং এই ভেক্টরের সাথে যদি ডট গুণ যদি আমাদের এখানে 1 হয় এবং এই বেসিস ভেক্টর E2 সাথে এটা ডট গুণ যদি আমাদের 1 হয়, তখন আমি বলতে পারবো যে এই E1 সুপারস্ক্রিপ্ট 1 এবং E সুপারস্ক্রিপ্ট 2 হচ্ছে আমাদের ডুয়েল বেসিস ভেক্টর। একটু ভালো করে দেখি, আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলি। আসলে যখন এই যে এখানে কি থাকবে, যখন সাফিক্সের ডিফারেন্স থাকবে তখনই 0, আর যখন সাফিক্সটা সেম থাকবে এরকম বেসিস ভেক্টরের সাথে ডুয়েল বেসিসের, তখন আমাদের ডট গুণটা হবে 1। এটা হচ্ছে ডুয়েল বেসিস ভেক্টর। তখন E1 এবং E2টাকে বলা হবে, এই দুটোকে বলা হবে ডুয়েল বেসিস ভেক্টর। আমি এটা আবার ক্লিয়ার করে দিই, যা যখন আসলে একটা স্থানাঙ্ক ব্যবস্থার যে কোনো একটা ধরো স্থানাঙ্ক ব্যবস্থায় n ডাইমেনশনাল, মনে করি n ডাইমেনশনাল, এটা একটা n ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। সো আমি কি জানি এই স্থানাঙ্ক ব্যবস্থার বেসিস ভেক্টরগুলো বা ভিত্তি ভেক্টরগুলো কি কি? জানি না। সো এই স্থানাঙ্ক ব্যবস্থার ভিত্তি বা বেসিস ভেক্টরগুলো তখন হবে হচ্ছে E1 E2 E3 ডট 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 En পর্যন্ত, তাই না? যেহেতু n ডাইমেনশনাল, তাহলে এখানে কি n সংখ্যক বেসিস ভেক্টর থাকবে। তো এটা অজানা কিন্তু নাম, তখন নামগুলোকে এইভাবে আমরা এইভাবে দিয়ে থাকি। তখন অবভিয়াসলি E1 E2 E3 অ্যান্ড En পর্যন্ত যাবে। আচ্ছা, আমি আবার বলতেছি, এখানে বেসিস ভেক্টরের সাফিক্স নিচে থাকে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট হবে এটা, ঠিক আছে? বেসিস ভেক্টরের সাফিক্সটা নিচে থাকে। এখন এই স্থানাঙ্ক ব্যবস্থার ডুয়েল বেসিস ভেক্টর কি হবে? ডুয়েল বেসিস, তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থার ডুয়েল বেসিস হবে E1 E2 E3, এই নামে ডাকা হবে। সেম জিনিসটাই, সেম কে ব্যবহার করা হয়, কিন্তু তফাৎটা হচ্ছে এখানে সাফিক্সটা উপরে থাকে, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট ইউজ করা হয় En এরকম। আর আমি কি বলছি, এখানে বেসিস ভেক্টর আমাদের কখন, ডুয়েল বেসিস ভেক্টর কখন লাগবে আমাদের? যখন আমরা কোনো একটা ভেক্টরকে তার কোভেরিয়েন্ট কম্পোনেন্ট দিয়ে এক্সপ্রেস করব বা কোনো তার কোভেরিয়েন্ট কম্পোনেন্ট দিয়ে গঠন করব, তখন আমাদের ডুয়েল বেসিস ভেক্টর লাগবে। হ্যাঁ, আর যখন আমরা কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট দিয়ে গঠন করব কোনো একটি ভেক্টরটিকে, তখন আমাদের কি লাগবে?
বেসিস ভেক্টর লাগবে নর্মাল এজ। এখন কোশ্চেন হচ্ছে আমাদের যেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই আই যেটা কি, এই আই যে কিন্তু বেসিস ভেক্টর, নট ডুয়েল বেসিস। তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ডুয়েল বেসিস ভেক্টর কি হবে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ডুয়েল বেসিস ভেক্টর আর বেসিস ভেক্টর সেম, এই আই যেই হবে, ঠিক আছে? বলে দিই, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বেসিস ভেক্টর ও ডুয়েল বেসিস ভেক্টর সেম, বেসিস ভেক্টর সেম, একই। হ্যাঁ, সো এইখানে আমরা দেখে খেয়াল করতেছি আসলে কি সকল স্থানাঙ্ক ব্যবস্থা এরকম হবে না। এখানে কিন্তু ডুয়েল আর আমাদের এখানকার কি বেসিস ভেক্টর এবং ডুয়েল বেসিস ভেক্টর ডিফারেন্ট। এবং কার্তেশীয়তে কিন্তু আবার কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট কোভেরিয়েন্ট কম্পোনেন্টও সেম থাকে, কিন্তু এখানে কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট কোভেরিয়েন্ট কম্পোনেন্টও ডিফারেন্ট। এই যে এখানে এই পিকচার দেখলে ভালো করে বোঝা যায়, এই যে এখানে আছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট ওয়াই কম্পোনেন্ট, আর এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট আমাদের, এটা হচ্ছে এই ডান সাইডটা হচ্ছে কোভেরিয়েন্ট ওয়াই কম্পোনেন্ট। তো এই যে সাইজেই আমাদের ডিফারেন্স আছে এখানে, আশা করি বুঝতে পারছি এটা। আমি ডুয়েল বেসিস ভেক্টর আর বেসিস ভেক্টরের মধ্যে যে রিলেশনটা এটা দেখাই যে একটা পিকচারের মাধ্যমে যে এটা কেমন। এই যে এই পিকচারটা ভালো করে দেখি আমি এখানে, এখানে এই যে ওয়ান ইউজ করতেছে, ওয়ানটা কি আমাদের যেহেতু সুপারস্ক্রিপ্ট, এইটা হচ্ছে ডুয়েল বেসিস ভেক্টর, এইটা তো এইটা হচ্ছে ডুয়েল বেসিস ভেক্টর। একটু জুম ইন করি আর একটু, এই যে এইটা কিন্তু আমাদের ডুয়েল বেসিস ভেক্টর। তাহলে বেসিস ভেক্টর কি কোথায় এখানে, এইটা হচ্ছে আমাদের বেসিস ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা কি হবে অবশ্যই কে বলতে পারবে? এটা কিন্তু আমাদের এখানে যদি ওয়ান, এইটা হবে টু। আমরা জানি যখন এরকম ডিফারেন্স সাফিক্সে হবে তখন কি হয়, তাতে ডট গুণ জিরো হয়, অর্থাৎ লম্ব তারা। এই যে এখানে কিন্তু এই দুটো লম্ব। আবার এটা হচ্ছে আমাদের টু, তাহলে এটা কি হবে আমাদের, এই যে ডুয়েল বেসিস ভেক্টর এটা, তাহলে এটা হচ্ছে আমাদের এখন এটা কি হবে এখানে, এই যে এটাকে তখন বলবো আমরা ওয়ান, এটা হচ্ছে বেসিস ভেক্টর, ওয়ান বেসিস ভেক্টর এটা, ঠিক আছে? এই যেটা পরস্পর কিন্তু লম্ব, এই যে এখানে টু এবং এই ওয়ানটা পরস্পর লম্ব, আর এখানে টু এই ওয়ানটা পরস্পর লম্ব। তো যখন সাফিক্সের ডিফারেন্ট থাকে তখন কিন্তু তাদের পরস্পর কি হয়, লম্ব হয়। এই যে জিরো, তখন তাদের ডট গুণ জিরো। ভেক্টরের সাধারণীকরণ করব বা জেনারেলাইজেশন করব কিভাবে? আমরা কিন্তু ভালো করে জানি যে যখন আমাদের এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তখন এখানে একটা ভেক্টর থাকলে সেই ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করি। যদি এটা কন্ট্রাভেরিয়েন্ট কন্ট্রা এখন না বলি আমরা, ঠিক আছে? তো এখন এটা কী করি, তখন আমাদের 2y + 3j এইভাবে এক্সপ্রেস করি আমরা, ইমাজিন করে নাও। এবং যখন 3 ডাইমেনশন হয় তখন কিন্তু ওই একই ভেক্টরকে আমরা তো এইভাবে প্রকাশ করবো, 2i + 3j + 4k, ঠিক আছে? অর্থাৎ যখন 2 ডাইমেনশন তখন একটা ভেক্টরের কম্পোনেন্ট থাকে দুইটি, যখন 3 ডাইমেনশন তখন একটি ভেক্টরের কম্পোনেন্ট থাকে তিনটি। অর্থাৎ ডাইমেনশন বাড়ার সাথে সাথে ভেক্টরের কম্পোনেন্টের সংখ্যা বাড়বে। এখানে বলে দিই, স্থানাঙ্কের ডাইমেনশন যত, ওই স্থানাঙ্কে একটি ভেক্টরের কম্পোনেন্ট তত, ওই স্থানাঙ্কে একটি ভেক্টরের কম্পোনেন্টস তত হয়, ঠিক আছে? এটা 2 ডাইমেনশনালে দুইটা কম্পোনেন্ট এবং এটা 3 ডাইমেনশনালে তিনটা কম্পোনেন্টস। সো আমি n ডাইমেনশন একটি স্থানাঙ্ক ব্যবস্থায় আমার একটা ভেক্টরের কম্পোনেন্ট করা থাকবে অবশ্যই n সংখ্যক, তাই তো? সো n ডাইমেনশনে কম্পোনেন্টস হবে, ভেক্টর কম্পোনেন্টস হবে n সংখ্যক, তাই না?
n ডাইমেনশনে ভেক্টর কম্পোনেন্ট হবে আমাদের n সংখ্যক, এটা মাথায় রাখি আমরা। তাহলে আমাকে সাধারণীকরণ করতে হবে বা জেনারেলাইজেশন করতে হবে একটা ভেক্টরের, সেটা আমরা করি, দেখি কিভাবে করা যায় এটা। সো আমরা একটি চিন্তা করে নিই, একটা n ডাইমেনশনাল জগতে একটা ভেক্টরকে আমরা কীভাবে লিখব, এ ভেক্টরকে। সো আমরা কাজ করি, আমরা n মাত্রিক বা n ডাইমেনশনাল জগতে ভেক্টর এ এর কন্ট্রাভেরিয়েন্ট আকার সাধারণ রূপ লিখব, কন্ট্রাভেরিয়েন্ট আকার লিখব আমরা, কন্ট্রাভেরিয়েন্ট আকারের সাধারণ রূপটা লিখব। এখানে আমি দেখাবো কিভাবে একটা কিউমুলেটিভ ওয়েতে আস্তে 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 এটা শর্টকাট করে ফেলবো আমি পুরো ভেক্টরটাকে। তো সাধারণত আমরা কি n মাত্রিক জগতে ভেক্টর এ এর কন্ট্রাভেরিয়েন্ট আকারের সাধারণ রূপটা এমন হবে দেখতে। আচ্ছা, এখানে কম্পোনেন্টগুলোকে আমি আগে কি করতাম, এখানে এ এক্স দিতাম, যেহেতু এটা কন্ট্রাভেরিয়েন্ট তাহলে আমার সাফিক্স থাকবে উপরে, সাফিক্স উপরে দিলাম এখানে এ এক্স, তারপর আমরা কি করতাম এখানে আই প্লাস এ ওয়াই ধরো, দেন জে, দেন এ জেড কে, দেন হোয়াট। যখন এটা n ডাইমেনশন তখন কিন্তু আমি যদি এখানে অ্যালফাবেট ইউজ করি এরকম এক্স ওয়াই জেড, তখন কখনোই লেখা পসিবল না। তো n ডাইমেনশনে আমরা বলবো না এটা হচ্ছে আমাদের এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, ঠিক আছে। তখন আমরা এইভাবে বলবো এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট, 2 নম্বর কম্পোনেন্ট, ঠিক আছে, যখন এটা n ডাইমেনশন, কারণ আমি তখন এই অ্যালফাবেট দিয়ে লিখে কুল পাবো না। ওকে, সো a3 তখন লিখতে হবে ডট 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 প্লাস এ এন কম্পোনেন্ট থাকবে, এবং আই যে কেউ কিন্তু আমাদের বেসিস ভেক্টর হবে না। যখন n ডাইমেনশন একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের বেসিস ভেক্টর কি এটা কিন্তু জানি না আমরা, তখন কিন্তু আমাদের নামকরণটাও এরকম কি করতে হবে, এইভাবে করতে হবে। যেহেতু বেসিস ভেক্টর, তখন বেসিস ভেক্টর কি থাকে, সাফিক্স থাকে নিচে, e2 e3 এবং en বেসিস ভেক্টর। সো এইটাই কিন্তু আমাদের একটি n মাত্রিক জগতে একটা এ ভেক্টর তার কন্ট্রাভেরিয়েন্ট আকারের সাধারণ রূপ হচ্ছে এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট আকারের সাধারণ রূপ। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা কিন্তু ইচ্ছা করলেই এই বেসিস ভেক্টরকে বাদ দিয়ে লিখতে পারি টাপেলের সাহায্যে, এটা কিন্তু সবাই জানি আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রিতে গেলে এভাবে লিখছি আমরা। তাহলে a2 a3 ওকে ডট 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 এবং এ এন লাস্টে কি এখানে, এই যে টাপেলের সাথে লিখতেছি আমরা এই ভেক্টরটাকে। এখন ইচ্ছা করলে কিন্তু আমি এই ভেক্টরটাকে রো এবং কলাম ভেক্টরের সাথে লিখতে পারি। তো রো ভেক্টরের সাথে কীভাবে লেখে, জাস্ট এইভাবে a1 a2 a3 ডট 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 an, এই যে রো ভেক্টরের সাথে লিখলাম, এবং এটাকে ইচ্ছা করলে কলাম ভেক্টরের সাহায্যে লিখতে পারতাম a1 a2 ডট 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 an, ঠিক আছে। সো এটা বিষয়টা প্রচলিত নাই, এটা প্রচলিত আছে, তো এটা এইভাবে লিখলাম। এটা কিন্তু আমি ভেক্টরের সাহায্যে লিখছি, ম্যাট্রিক্সের সাহায্যে। হ্যাঁ, সো ম্যাট্রিক্স আকারে লেখাকে আমরা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে রো ভেক্টর। অর্থাৎ ভেক্টরকে কিন্তু আমরা ম্যাট্রিক্সের সাহায্যে এক্সপ্রেস করতে পারি, তখন এটাকে বলা হয় রো ভেক্টর। দ্যাটস ইট। এবং এটা হচ্ছে আমাদের টাপেলের সাহায্যে আমরা এক্সপ্রেস করতেছি ভেক্টরটাকে। আচ্ছা, এখন এই জায়গায় এই ম্যাট্রিক্সটাকে আমরা আরো শর্ট করতে পারি, শর্টকাটে লিখতে পারি এইভাবে, দেখাই। আমরা এ দিয়ে এখানে আই দিয়ে দিচ্ছি, এবং আইটা হচ্ছে আমাদের 1 থেকে n পর্যন্ত, এইভাবে। সো আমি কিন্তু আরো শর্ট ফর্মে লিখলাম এটাকে। দেন ইচ্ছা করলে কিন্তু আমরা এই কাজটা করতে পারি, এটাকে আরো শর্ট ফর্মে লেখা যেতে পারে, সেটা হচ্ছে মানে আমরা এটা উল্লেখ না করতে পারি, এই আয়ের ভ্যালুটা, এই আইটা আমি উল্লেখ না করতে পারি, আমরা বাই ডিফল্ট ধরে নিতে পারি যে আয়ের ভ্যালু 1 থেকে n পর্যন্ত হবে এরকম। তখন কিন্তু এটা আরো শর্টকাটে লিখতেছি। দেখো আমরা এত বড় একটা জিনিসটাকে কিন্তু এইভাবে আর শর্টকাটে লিখতে পারতেছি। দেন আরেকটা ওয়েতে লেখা যায়, সেটা হচ্ছে আমরা ইচ্ছা করলে এই ম্যাট্রিক্স সিম্বল, আমাদের যে ম্যাট্রিক্স সিম্বলটা এইটা তার ব্র্যাকেটস এটা নাও রাখতে পারি, আমরা শুধু আমরা এই আই লিখতে পারি,
এবং এখানে আই বলে দিতে পারি, আইটা হচ্ছে কি এখানে, আইটা এখানে 1 2 n পর্যন্ত এইভাবে লেখা যায়। বা ইচ্ছা করলে কিন্তু আমরা এই আইটাকে বাদ দিয়ে দিতে পারি, এই লেখাটা বাদ দিতে পারি, কারণ আমরা যদি ভেবে নেই যে আই ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত, তখন কিন্তু আমি জাস্ট এ আই দিয়ে লিখতে পারি। এখন কথা হচ্ছে এই আইটা আসলে কি, এই আইটা আসলে কি দেখো তো কি ছিল এটা, এটা আসলে রিপ্রেজেন্ট করে না a1 a2 a3, এগুলো আসলে কি, তাহলে এটা কি আমাদের এ ভেক্টরের কম্পোনেন্ট না, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এর কম্পোনেন্টস, কম্পোনেন্টস বোঝাচ্ছে এটা। হ্যাঁ, এটা কিন্তু সকল কম্পোনেন্টসকে বোঝাচ্ছে, সকল কম্পোনেন্টসকে বোঝাচ্ছে। এখানে একটা ট্রিক, টেনসরে এটা একটা ট্রিকটা হচ্ছে গিয়ে এইটাকেই ভেক্টর বলা হবে। তুমি বলতে পারো কীভাবে, এটা তো আসলে ভেক্টর না, এটা আসলে কি ভেক্টরের সকল কম্পোনেন্ট বোঝাচ্ছে। আচ্ছা, তো একটা ভেক্টরের সকল কম্পোনেন্টকে বুঝালে তো সেটা একটা ভেক্টর। এই যে এখানে যে আমরা কি করছি, বেসিস ভেক্টর বাদ দিয়ে দিছি, তাই না? তাহলে এইটাকেও ভেক্টরকে তুমি এইভাবে এক্সপ্রেস করতে পারবা, এইভাবে না দিয়ে শুধুমাত্র এ আই দিয়ে। এই আইটাকে বলা হয় সাফিক্স, এবং এই আয়ের একটা 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 ভালো একটা নাম আছে আরও, এই আইটাকে বলা হয় রিয়েল সাফিক্স। ঠিক আছে, এটাকে বলা হবে কি রিয়েল সাফিক্স। তো সত্যিকার অর্থে এই আইটা আসলে কিন্তু ভেক্টর নয়, এটা কিন্তু আসলে ভেক্টর নয়, এটা কিন্তু একটা ভেক্টরের ওই এ ভেক্টরটার সকল কম্পোনেন্টসকে বোঝাচ্ছে। এবং যখন আমরা একটা ভেক্টর সকল কম্পোনেন্টসকে বোঝাবো, তার মানে আমি কি আলটিমেটলি কিন্তু এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতেছি পুরোপুরি। ক্লিয়ার? সো এ আইটাকে আমরা ভেক্টর বলতে পারবো। সো এইখানে টেনসরে এইভাবে ভেক্টরকে প্রকাশ করা হবে, এ আই অর এ জে আর এ পি। ঠিক আছে, এন আই না হলে আমি অন্য কোনো অ্যালফাবেট ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নেই, অন্য কোনো অ্যালফাবেট ইউজ করা যায় তো। সো এই জিনিসটা আমরা ভালো করে বুঝিনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড কীভাবে এটাকে আমরা শর্টকাট করছি আস্তে আস্তে। আমরা জানি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন হলে একটা ভেক্টরের কিন্তু কোনো পরিবর্তন হয় না, ভেক্টরের কম্পোনেন্টে পরিবর্তন হয়। অর্থাৎ ভেক্টর নিজে ইনভ্যারিয়েন্ট থাকে, এটা বলে দিই আমি যে কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফরমেশন হলে ভেক্টর নিজে ইনভ্যারিয়েন্ট আর অপরিবর্তনশীল থাকে। ইনভ্যারিয়েন্ট এটাকে বাংলা বলে অপরিবর্তনশীল থাকে, কিন্তু ভেক্টর কম্পোনেন্টে পরিবর্তন হয়, কিন্তু ভেক্টর কম্পোনেন্টসের পরিবর্তন হয়, এবং ওই পরিবর্তনে কিন্তু একটা স্পেসিফিক অ্যান্ড প্রেডিক্টেবল ওয়েতে ওই চেঞ্জটা হয়। একটা নির্দিষ্ট নিয়ম, মানে অলওয়েজ একটা নির্দিষ্ট নিয়মে ওই পরিবর্তনটা হয়, ভেক্টরের কম্পোনেন্টের পরিবর্তনটা একটা নির্দিষ্ট নিয়মে হয়ে থাকে। সো এই কথাটা মনে রাখি আমরা, ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে অপরিবর্তনশীল, এই শব্দ ইউজ করা হবে অনেক টেন্সরে। এবং আমরা কি জানতাম, আমি জানি ট্রান্সফরমেশন কি আছে, 4 ধরনের ট্রান্সফরমেশন দেখাইছিলাম আমি এখানে। ট্রান্সফরমেশন 4 ধরনের দেখানো হয়েছিল। একটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, দেন একটা হচ্ছে আমাদের স্কেলিং, দেন রোটেশন, দেন আরেকটা হচ্ছে আমাদের সুইচিং। এবং যেহেতু এখানে পৃথিবীতে অসংখ্য প্রকারের স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে, তাহলে ট্রান্সফরমেশনগুলো কিন্তু অনেক রকম হইতে পারে। লাইক আমি কিন্তু পোলার থেকে কার্তেশীয়তে সুইচ করতে পারি, বা কার্তেশীয় থেকে পোলারে সুইচ করতে পারি, বা অন্য কাইন্ড অফ স্থানাঙ্ক ব্যবস্থা। আমি যদি গোলকীয় থেকে আমি কিন্তু ইচ্ছে করলে সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক ব্যবস্থায় সুইচ করতে পারি, সুইচ না করে আমি কিন্তু ইচ্ছা করলে গোলকার বা সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক ব্যবস্থাকে রোটেশন করতে পারি, বা আমি ইচ্ছা করলে স্কেল করতে পারি। এই সব ধরনের অসংখ্য রকমের ট্রান্সফরমেশন পসিবল, এবং সেখান থেকে কিন্তু আমরা ট্রান্সফরমেশন ইকুয়েশন পেতে পারি,
এটাকে দেখাই দিই কেমন জিনিসটা, কোনটা কথা বলতেছি আমি এখানে। তো এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের, এবং এটা হচ্ছে ধরো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিন্দুকে আমরা এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। এই দুটি হচ্ছে আমাদের এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার চলক বা স্থানাঙ্ক, এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের চলক বা স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে এই যে আমি যদি এখন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আসি বা পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যাই, এই যে রূপান্তরটা, একটা রূপান্তর, এই রূপান্তরের সংজ্ঞা আছে। রূপান্তরের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি সেটা যে সংজ্ঞা অনুযায়ী যেহেতু পোলার থেকে কার্টেসীয়তে এবং কার্টেসীয়তে পোলারে যাওয়া যায়, তার মানে এক্স ওয়াই এবং আর থিটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি আমি জানি, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। সো এইটার সাহায্যে কিন্তু, এই দুটো সমীকরণের সাহায্যে কিন্তু আমরা পোলার থেকে কার্টেসীয়তে যেতে পারি। আবার ইচ্ছা করলে আমরা যদি এটা দেখি, আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা হচ্ছে আমাদের tan ইনভার্স 1 ওয়াই ডিভাইড বাই এক্স। এইটার সাহায্যে কিন্তু আমরা, এই দুটোর সাহায্যে আমরা পোলার কার্টেসীয় থেকে পোলার যেতে পারবো। সো এটি কিন্তু রূপান্তর বা ট্রান্সফরমেশন ইকুয়েশন বলা যাবে এদেরকে। হ্যাঁ, আমাদের রূপান্তরে সাহায্য করবে এটা। যে কোনো একটা বিন্দু থেকে, যে কোনো একটা বিন্দুকে কী করবো আমি, যে কোনো একটা বিন্দুকে আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা নিতে পারবো এই সমীকরণের সাহায্যে। ঠিক আছে, এই সমীকরণের সাহায্যে এবং এই সমীকরণের সাহায্যে। তো এটাকে রূপান্তরের সংজ্ঞা অনুযায়ী আমরা বলি এগুলো কী কী বলা হয়, এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশন। আচ্ছা, এখন আমি দেখতে চাই যে আমি বলছিলাম যে একটা ভেক্টরের কম্পোনেন্ট চেঞ্জ হয়, হ্যাঁ, কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফরমেশনের ফলে। সো আমি দেখবো এটা টেস্ট আউট করে যে আসলে কীভাবে এই ট্রান্সফরমেশন হয়, মানে আমাদের এই ভেক্টরের কম্পোনেন্ট চেঞ্জ হয় কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফরমেশনের ফলে। আর এখানে একটু খেয়াল করি আমরা, এখানে এই এক্স ওয়াই আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এবং এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম এটা হচ্ছে, এটাও আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কিন্তু এটা রোটেটেড হওয়ার পর, এটা রোটেশন হওয়ার পর আমাদের এটা এমন হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি ট্রান্সফরমেশন হচ্ছে, এখানে কিন্তু আর রোটেশন হচ্ছে। সো রোটেশন ট্রান্সফরমেশন হচ্ছে, এর ফলে এই যে এ ভেক্টরটা, এই ভেক্টরের কম্পোনেন্টে কি চেঞ্জ হয় সেটা আমরা দেখব, কেমন চেঞ্জ হয়। ওকে, সো দেখো এই যে আমাদের এক্স ওয়াই যখন এক্সিসের নাম, তখন এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের এইটার কম্পোনেন্ট হচ্ছে এইটা, এখানে একটু ঠিক করে নিই আমরা, এবং এইটা, এই দুটো হচ্ছে কম্পোনেন্ট আমাদের। কিন্তু যখন নিউ একটা স্থানাঙ্ক ব্যবস্থা চলে গেছি, মানে যখন এটাকে রোটেশন করে ফেলছি আমরা, তখন আমাদের এই ভেক্টরের কম্পোনেন্ট হচ্ছে এইটা এবং এটা। তো চেঞ্জ কিন্তু হয়েছে, ঠিক আছে, এটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড চেঞ্জটা কি একটা নির্দিষ্ট নিয়ম হয়েছে কিনা সেটা আমরা দেখবো এখন। তো আমি আগে বলে দেখে নিই, আমাদের এখানে আদি স্থানাঙ্ক ব্যবস্থা চলক কি এখানে। সো আদি স্থানাঙ্ক ব্যবস্থার চলক কিন্তু এখানে এক্স ওয়াই, এবং নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলক হচ্ছে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম। তাহলে যেহেতু আমরা এটা থেকে একে রূপান্তর হয়ে এখানে নিয়ে আসছি এই স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে এদের মধ্যে কি রূপান্তরের সূত্র থাকবে। রূপান্তর সূত্র হচ্ছে এইটা, বা ট্রান্সফরমেশন ইকুয়েশন বলতে পারি এটাকে আমরা, এক্স বার ইকুয়ালস টু এক্স বার এক্স কমা ওয়াই, এবং ওয়াই বারকে আমরা পাবো কীভাবে, এক্স কমা ওয়াই, এবং এক্স কী হবে, এক্স হচ্ছে এক্স বার কমা ওয়াই বার, ওয়াই কী হবে, ওয়াই হচ্ছে এক্স বার কমা ওয়াই বার। সো এক্স অ্যান্ড ওয়াই দিয়ে আমি এক্স বার এবং ওয়াই বারকে তৈরি করতে পারবো। সেমভাবে আমরা এক্স বার ওয়াই বার দিয়ে এক্স অ্যান্ড ওয়াইকে তৈরি করতে পারবো, যেহেতু রূপান্তর হয়েছে এখানে। ঠিক আছে, সো এখানে এই যে এ এক্স লিখছে, এ ওয়াই লিখছে। এখন কথা হচ্ছে এটা কি কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট না কোভেরিয়েন্ট কম্পোনেন্ট, এটা দেখে মনে হতে পারে, আচ্ছা যেহেতু নিচে
তো নাম অনুযায়ী এটা আমাদের কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট, সাফিক্স যেহেতু নিচে এবং নিচে সাফিক্স থাকলে কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট। কিন্তু এখানে তো আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তো কোয়ান্টাভেরিয়েন্ট কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট সেম, তাহলে কিন্তু তুমি কিন্তু এটাও বলতে পারবা ax, নট এ বিগ ডিল, এটা বলা যাবে। সো এই জিনিসটা মাথায় রেখে আমরা দেন আমরা আস্তে আস্তে ম্যাথে আগাই। তো এখন চিন্তা করো যে আমি এটা হচ্ছে আদি স্থানাঙ্ক ব্যবস্থা, হচ্ছে আমাদের কম্পোনেন্ট হচ্ছে ax ay। সো আদি স্থানাঙ্কে এ এর কম্পোনেন্ট হলো ax এবং ay, x ও ay। তাহলে নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় এই কম্পোনেন্টগুলো কেমন হবে? সো আমি বের করতে চাই a বার x বের করতে চাই এবং a বার y বের করতে চাই। সো এই লজিক্যাল যদি দেই, এই লজিক্যালি আমরা জানি যে আমাদের যদি x বারকে ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের x এবং y এর প্রয়োজন। দুইটা ভ্যারিয়েবলেও ডিপেন্ড করতেছে, শুধুমাত্র x এর উপর ডিপেন্ড করে কিন্তু x বার তৈরি করতে পারবো না। x বার হচ্ছে আমাদের নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলক বা স্থানাঙ্ক, আমাদের তাহলে আদি স্থানাঙ্ক ব্যবস্থার চলক লাগবেই, দুটোই লাগবে, এই যে এটা ভালো করে জানি আমরা। সো এক্ষেত্রে এবার এক্সকে তৈরি করতে পারবো আমরা, কিন্তু অবশ্যই এবার এক্সের কিন্তু দুইটা পথ থাকবে এবং ধরে নিচ্ছি সেটা হচ্ছে L1 L2। L1 L2 সাহায্যে দুইটা পথ পাওয়া যাবে, কারণ অবশ্যই এবার এক্সটা ডিপেন্ড করবে এক্স এর উপরেও এবং ওয়াই এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এই জন্য L1 L2 নিচ্ছি আমরা। তো এটা দেখাই, প্রথমত এটা বের করে দেখাই আমরা যে কীভাবে। আচ্ছা, এখানে জটিল কিছু ক্যালকুলেশন হবে, সেটা আমি চাচ্ছিলাম না এখানে এই ভিডিওতে সংযুক্ত করে দিই। সো এটা আসলে আমি এখানে করব না, আমি স্কিপ করব এই ক্যালকুলেশনটা। যার শিখার ইচ্ছা আছে এটা সে পিডিএফ দেখতে পারে। এটা ডাইরেক্ট আমাদের টেন্সরে ম্যাথ করতে হেল্প করবে না, কিন্তু টেন্সরটা বুঝতে অনেক হেল্প করবে। সো দেখতে পারি ক্যালকুলেশন, বাট আমি লিখে দিই যে আমরা L1 L2 এবং এই যে ক্যালকুলেশন করার পর আমরা ঠিক এমন একটা ভ্যালু পাবো এখানে, এবার x ইকুয়ালস টু ax cos alpha 1 1 প্লাস ay cos alpha 1 2, এই যে এইভাবে। এটা হচ্ছে আদি স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর a এর কম্পোনেন্ট। সো আদি স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর a এর কম্পোনেন্টের সাথে আমাদের কিছু একটা গুণ করতে হচ্ছে, এখানে আমরা খেয়াল করছি এখানে কিছু একটা গুণ করতে হচ্ছে। দেন এটা আমাদের কি আদি স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর এর কম্পোনেন্ট ay, তার সাথে কিছু একটা গুণ করতে হচ্ছে। এই যে আদি স্থানাঙ্ক ব্যবস্থা, যে আদি স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টরের কম্পোনেন্টের সাথে যে জিনিসটা গুণ আকারে আছে বা সহগটা, এটার একটা স্পেশাল নেম আছে, এটাকে আমরা বলি ওয়েট। আমাদের বইটা দেখি নেই এই শব্দটা ব্যবহার করা, বাট এটা খুবই হেল্পফুল হবে যদি আমরা এটাকে ওয়েট হিসেবে ডিক্লেয়ার করি। এটাকে বলা হয় ওয়েট। তার মানে আমরা আদি স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টরের কম্পোনেন্টের সাথে কিছু ওয়েট সংযুক্ত করে আমরা কিন্তু নতুন স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টরকে পাইতে পারি এভাবে। এবং একইভাবে আমরা এ বার ওয়াইটাও পাবো, সেখানে আমাদের এ এক্স লাগবে, এ ওয়াই লাগবে এখানেও। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের তখন ডিফারেন্ট ওয়েট আমরা ইউজ করব। ডিফারেন্ট ওয়েট হচ্ছে কস আলফা 2 1 এবং কস আলফা 2 2। এটা কিন্তু ডিফারেন্ট ওয়েট, হ্যাঁ, ডিফারেন্ট ধরনের ওয়েট সেখানে। অর্থাৎ এই দুটো ইকুয়েশনের সাহায্যে কিন্তু আমরা এখন নতুন স্থানাঙ্ক ব্যবস্থার ওই একই ভেক্টরের কম্পোনেন্টগুলো কেমন হবে সেটা কিন্তু বের করে দিতে পারবে এই দুটো ইকুয়েশন, তাই না? সো এইটা একটু মাথায় রাখি আমরা, যেদিকে বলা হয় ওয়েট। আচ্ছা, সো এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে ম্যাট্রিক্স আগে লিখতে পারি এইভাবে, যে বার এক্স এবং এ বার ওয়াই ইকুয়ালস টু cos alpha 1 1 cos alpha 1 2 লেখা যায় না এভাবে? ইচ্ছা করলে লেখা যায় alpha 2 2 সরি alpha 2 1 এবং এখানে cos alpha 2 2 এবং এখানে কিন্তু ax হবে এবং ay হবে। এটা এই দুটো এই সমীকরণ জোটটাই কিন্তু আমরা এভাবে লিখতে পারি ইজিলি। এগুলো কিন্তু নিউমেরিক্যালে এবং অন্য ম্যাথ অনেক জায়গায় এই কাজটা আমরা করছি, তো আশা করি সবাই জানো এটা।
এই যে আমরা যেটা পাইছি এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ভেক্টরের কম্পোনেন্টসের ট্রান্সফরমেশন ইকুয়েশন। ওকে, সো ভেক্টর কম্পোনেন্টসের ভেক্টর ঠিক এই স্পেসিফিক এক ট্রান্সফরমেশনের ফলে রোটেশনে, হ্যাঁ, একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার রোটেশন হওয়াতে যে ট্রান্সফরমেশন হয়েছে এইটার জন্য ভেক্টর কম্পোনেন্টসের ট্রান্সফরমেশন ইকুয়েশন স্যার ট্রান্সফরমেশন ইকুয়েশন, হ্যাঁ, শুধুমাত্র এই স্পেসিফিক ট্রান্সফরমেশনের জন্য, নট অল সর্ট অফ ট্রান্সফরমেশন। ওকে, সাপোজ বলি আমরা যেটা কি এটা হচ্ছে রোটেশন ট্রান্সফরমেশনের জন্য, হ্যাঁ, কার্তেশীয় স্থানাঙ্কের রোটেশন ট্রান্সফরমেশনের জন্য একটা কি ট্রান্সফরমেশন ইকুয়েশন, কার্তেশীয় স্থানাঙ্কের রোটেশন এর জন্য যে ট্রান্সফরমেশন হয় সেইটা, ঠিক আছে। সো এই ট্রান্সফরমেশনের জন্য ট্রান্সফরমেশন ইকুয়েশন হচ্ছে এইটা। হ্যাঁ, এটাকে বলতে পারো তুমি এটাকে আমরা কেন ইকুয়েশন বলতেছি, কারণ এটা তো একটা ইকুয়েশন আকারেই আসে, তাই না? ম্যাট্রিক্স আকারে লিখলে একটা ইকুয়েশন দিয়ে লেখা যায়, এই তো। তবে এই থেকে কি বুঝলাম আমরা? এর থেকে বোঝা যায় যে আদি স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট যদি জানা থাকে, যে এ এক্স এ ওয়াই, এটা যদি জানা থাকে আমাদের, তাহলে আমরা নতুন স্থানাঙ্ক, শুধুমাত্র এগুলো জানা থাকলে আমরা নতুন স্থানাঙ্ক ব্যবস্থার, হ্যাঁ, কম্পোনেন্টগুলো কেমন হবে সেটা কিন্তু বের করতে পারবো, পসিবল। হ্যাঁ, খেয়াল করলাম আমরা এই জিনিসটা এখানে, যে এটা করা পসিবল। এখন ভিন্ন ভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু ভিন্ন ভিন্ন, এই যে এটার জন্য আমাদের এখানে কি রোটেশন হয়েছে, এখানে রোটেশন ট্রান্সফরমেশন, এটার জন্য আমরা এটা পাইছি। তাহলে অন্য কোনো ধরনের ট্রান্সফরমেশন যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিফারেন্ট ট্রান্সফরমেশন ইকুয়েশন পাবো, ঠিক আছে, ডিফারেন্ট ট্রান্সফরমেশন ইকুয়েশন পাবো। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করি আমরা, এখানে এই পার্টটাকে বলা হয়, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ এটা বিষয়টা, এটা আমাদের মনে রাখতে হবে 100%। এটা কি বলি আমরা? এটাকে বলি আমরা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এখন ইমাজিন করো এখানে রোটেশন না হইয়া মেবি স্কেলিং হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা স্কেলিং হয়েছে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের তফাৎটা কই থাকবে? তখন আমাদের যেই নতুন যে ট্রান্সফরমেশন ইকুয়েশন পাবো, সেখানে জাস্ট ডিফারেন্ট থাকবে, এইখানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে ডিফারেন্ট থাকবে, ঠিক আছে। বা এখানে যে স্কেলিং না হয়, যদি আমাদের ট্রান্সলেশন হয় বা অন্য কাইন্ড অফ যদি ট্রান্সফরমেশন হয়, বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি না থাকে, যদি অন্য কোনো স্থানাঙ্ক ব্যবস্থা হয়, তো সেই ক্ষেত্রেও জিনিসটা সেম ঘটবে, যা আমরা এখানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে চেঞ্জ পাবো, এখানে এটা থাকবেই, এই জিনিসটা তো সেম থাকবে। এর মানেটা কি বোঝাচ্ছে? যে আদি স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে, আদি স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের কম্পোনেন্ট দিয়ে আমি নতুন স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টরে কি পাবো? কম্পোনেন্ট পাবো। সো এখানে ডিফারেন্ট বলে দিই, ভিন্ন ভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমের ভিন্ন ভিন্ন ট্রান্সফরমেশনে ভিন্ন ভিন্ন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ভাইটাল পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পার্ট হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এটা একটু মাথায় রাখি আমরা, ঠিক আছে। এখন আমাদের বইতে কিন্তু কিছু কনভেনশন আছে যে কীভাবে লেখা থাকে জিনিসটা। সো আমাদের বইয়ের কনভেনশন অনুযায়ী এটাকে এখন আমি করে ফেলি, চেঞ্জ করে ফেলি। ধরো আমাদের বইতে জিনিসটা এরকম, এখানে যদি এক্স এন্ড ওয়াই আছে, আমি বলছিলাম যে যেহেতু যখন অনেক স্থানাঙ্ক ব্যবস্থা যখন এন ডাইমেনশন হয়ে যাবে, তখন তো আমাদের এক্স ওয়াই জেড দিয়ে পোষাবে না, তখন কিন্তু আমরা এই এক্সকে ইউজ করি, হ্যাঁ, তখন কি করি? এক্সের সাথে সুপারস্কি ইউজ করি, x1 x2 x3 এগুলো ইউজ করি। তো এইখানে আমরা সেম কাজ করব, এটিই প্রচলিত, হ্যাঁ, টেন্সরে। তো এটাকে আমরা x1 এবং এটাকে x2 বলে আমরা এটাকে ডিক্লেয়ার করবো, এটাকে, ঠিক আছে। এক্স এন্ড ওয়াইকে আমরা x1 x2 বলে ডিক্লেয়ার করব তখন, এবং আমরা এখানে এক্স বা ওয়াই বারকে ডিক্লেয়ার করবো হচ্ছে এক্স বার 1 প্রাইম, এটাকে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমকে ডিক্লেয়ার করবো এক্স বার 1 এবং এক্স বার 2 দিয়ে। আচ্ছা, এখানে নতুন স্থানাঙ্কে আমরা বার ব্যবহার করে থাকি, বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে।
যখন বার থাকে আমাদের এখানে। তাহলে এখানে এই স্থানাঙ্কের উপর কি আছে, যেহেতু বার আছে বা এই চলক উপর বার আছে, তার মানে বোঝাচ্ছে এটা হচ্ছে কি নতুন স্থানাঙ্ক ব্যবস্থার ইয়া। মূল কথা আমি এটা দিয়ে রিপ্লেস করে দেবো, আর এটাকে রিপ্লেস করবো এটা দিয়ে, ঠিক আছে। কারণ আমাদের টেন্সর বইতে এগুলো কি প্রচলিত, এইভাবে লেখা প্রচলন আছে। সো আমরা এইভাবেই লিখবো। সো এখন আমরা তো এটাকে এভাবে চেঞ্জ করে দিই, আমরা এখানে লিখে দিই এ বার এক্স বলি, এখানে আমরা এ বার ওয়াই বলি। আচ্ছা, এখানে এক্স এন্ড ওয়াই বলা যাবে না, তাহলে এ বার ওয়ান এবং এ বার টু বলতে হবে। এবং এখানে আমাদের বলবো কস, বাকিগুলো সেমই থাকবে, আলফা ওয়ান ওয়ান অ্যান্ড কস আলফা ওয়ান টু, কস আলফা টু ওয়ান, কস আলফা টু টু, এমন কিছু একটা, যেখানে আমাদের এ ওয়ান এবং এ টু পাচ্ছি। এখানে আদি স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে কম্পোনেন্ট হচ্ছে এরকম এ ওয়ান এ টু। এখন আমরা ভালো করে জানি যে আমাদের এখানে কো এবং কন্ট্রাস্ট সেম, তাই না, যেহেতু কার্তেশীয়। তা আমি এখানে কনটা দিয়ে লিখি, ঠিক আছে, কনটা দিয়ে লিখি। কারণ আমরা কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টকে সাধারণত কী দিয়ে লিখি, বেসিস ভেক্টরের সাহায্যে একটা ভেক্টর গঠন করি। কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টের সাথে বেসিস ভেক্টরের সাহায্যে আমরা একটা ভেক্টর গঠন করতে পারি। যখন কোভেরিয়েন্ট কম্পোনেন্ট দিয়ে আমরা একটা ভেক্টর গঠন করতে যাই, আমাদের কী যেন লাগে, আমাদের ডুয়েল বেসিস লাগে। তো এখানে আমি কনটাতে লিখে ফেললাম, যেহেতু এখানে সেম, হ্যাঁ, কার্তের সাথে যেহেতু এটা সেম জিনিস, তো লিখলাম এ ওয়ান এ টু এইভাবে। এখন একটা কাজ করি, আমি এটাকে আবার সমীকরণ আকারে আমি লিখে ফেলি এইভাবে, এ ওয়ান কস আলফা ওয়ান ওয়ান, এ টু কস আলফা ওয়ান টু, এখানে এ বার টু হচ্ছে আমাদের এ ওয়ান কস আলফা টু ওয়ান প্লাস এ টু হচ্ছে আমাদের কস আলফা টু টু, এরকম বিষয়টা। আচ্ছা, এখন যদি আমি ধরে নিই যে কস, এই জিনিসটা ধরে নিই আমরা যে কস আলফা ওয়ান, আর যাই হোক ধ্রুবক, তাই না, তো এটাকে আমরা এ ওয়ান ওয়ান বলে দিচ্ছি, এবং কস আলফা ওয়ান টুকে আমরা এ ওয়ান টু বলি। যেহেতু ধ্রুবক, তাই আমরা এটাকে এ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। টু ওয়ান হচ্ছে ইকুয়ালস টু আমরা এ টু ওয়ান ধরি, এবং কস আলফা টু টুকে আমরা এ টু টু ধরি। তখন এটা রিপ্লেস হয়ে যাবে, এটা কী হবে, এটা তখন কিন্তু এটা চেহারা এমন হবে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু। তাহলে কী হলো, একটু শর্ট হলো, তাই না, একটু শর্ট হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা ভালো করে খেয়াল করি, একটা কাজ করি, আমরা এটাকে লেফটে রাখি, এটাকে যদি এটা সহগ এ ওয়ান এবং এ টু, এটা যেহেতু সহগ, ঠিক আছে, বা এটাকে আমরা ওয়েট বলি, কিন্তু এখানে জানি ভালো করে এটা কিন্তু ওয়েট, আমাদের আশা করি মনে আছে, বলছিলাম এটা হচ্ছে ওয়েট, থেকে ওয়েট বলা হয়। আচ্ছা, তো এখন এটাকে আমরা একটু শর্ট করে লিখবো, এবার ওয়ান সামেশন, যদি আমরা এখানে ইউজ করি সামেশন, তাহলে শর্ট করে লেখা যাবে। তো এখানে যে আমরা সামেশন ইন্ডেক্স নিব, যে ইকুয়ালস টু ওয়ান থেকে টু পর্যন্ত থাকে এখানে, যেখানে এ ওয়ান, একটু খেয়াল করে দেখি, এই প্রথম ইকুয়েশনে আমাদের এ এর যে সাফিক্সটা আছে, নিচে দুইটা সাফিক্স এরকম ওয়ান ওয়ান, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্রথমটা, দ্বিতীয় সাফিক্সটা চেঞ্জ হচ্ছে এখানে। এই জন্য আমাদের দ্বিতীয় সাফিক্সে আমি ইয়ে দিচ্ছি, এখানে জে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওয়ান জে, দেন এ জে, এবং এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে, এভাবে লেখা যায়। এবং এ বার টুকে আমরাও লিখতে পারবো এভাবে, জে ইকুয়ালস টু ওয়ান টু এ জে ওয়ান, জে আগে এবং ওয়ান এখানে, সরি না না না, এখানে কী হবে, টু তারপরে জে, টু জে, দেখো টুটা এখানে স্থির থাকতেছে এখানে, এবং এখানে সেকেন্ড সাফিক্সটা চেঞ্জ হচ্ছে, সেই যে সেকেন্ড সাফিক্স চেঞ্জ, এটা চেঞ্জ হচ্ছে, তো আমি এখানে জে বসিয়ে দিলাম, এবং এখানে কি হবে, এ জে, তাই তো। তো এই জিনিসটাকে কিন্তু আমি এখানে শর্টকাটে লিখলাম নিচে, এটা সাহায্যে। এবং আমি বলে নিই, এখানে যে যেটা আছে, এখানে খেয়াল করতে পারতেছো সবাই আশা করি, এই যেটাকে বলা হচ্ছে ডামি সাফিক্স, এটা কিন্তু সাফিক্স, তাই না,
যেহেতু সাফিক্সটা নিচে লেখা হয়েছে, এটাকে আমরা কি বলি, আমরা এটাকে বলি হচ্ছে সাবস্ক্রিপ্ট, তাই না? সাবস্ক্রিপ্ট বলা হয় এটা। আচ্ছা, এখানে একটু মিস্টেক করছি আমি, এই 1টা উপরে, হ্যাঁ আমরা যেহেতু বলছিলাম এটাকে উপরে লিখবো, নিচে লিখলে কোনো সমস্যা নেই, যেহেতু এখানে কার্তের সাথে কো আর কনটা সেম, তো এখানে যেটা উপরে দিই, যে উপরে দিব, এখানে যেটা উপরে দাও। ক্লিয়ার? মেক সেন্স? যেটা কিন্তু এখানে যে উপরে, তাই এটা কি, এটা হচ্ছে আমাদের ডামি সাফিক্স। ডামি সাফিক্স এটা। আচ্ছা, এই দুটোকে কি আরও শর্টকাট করা যায় কিনা দেখো, এটাকে আরও শর্টকাটে লেখা যায় ইচ্ছা করলে। কিভাবে? আমরা যদি এখানে এ বার আই দিয়ে দিই এবং সামেশন জে ইকুয়ালস টু 1 টু এ আই জে, কারণ দেখো এই ইকুয়েশনে, যখন এই ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনে আসি তখন কিন্তু এই এ বারের সাফিক্সটা চেঞ্জ হয় এবং এর প্রথম সাফিক্সটা চেঞ্জ হয়, তাই এই কারণে আমরা এখানে আই দিচ্ছি, কারণ এটাকে চেঞ্জ হচ্ছে। এবং আয়ের ভ্যালু আমরা বলে দেবো, আয়ের ভ্যালুটা 1 থেকে 2 পর্যন্ত, তাই না? এই যে, তখন তার মানে এই একটা জিনিসটি কিন্তু আমাকে এই দুইটা সমীকরণকে লিখতে সাহায্য করছে, তাই না? তাহলে এইটা কিন্তু এইটা সেম জিনিস, এই দুইটা সমীকরণ যা সমীকরণ জোট বলতে পারো এখানে, হ্যাঁ এই দুটো যা এই একটা তাই। ওকে, আচ্ছা এখন আইনস্টাইন এখানে একটা প্রথা, একটা নিয়ম প্রচলিত করছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় সামেশন কনভেনশন। আমরা সামেশন কনভেনশন বলি এটাকে, সামেশন কনভেনশন। আচ্ছা, এখানে একটু ভুলে আমরা আমি এ জে দিয়ে নিই, আর ভ্যালু হচ্ছে 1 2। আচ্ছা, এখানে যেটা কি, এখানে কিন্তু আমাদের আইটা, এই আইটা কি, এই আই কিন্তু রিয়েল সাফিক্স। তার মানে সাফিক্স দুই প্রকারের আছে, এটা হচ্ছে ডামি সাফিক্স এবং রিয়েল সাফিক্স। এবং আমি আশা করি এখানে বুঝতে পারতেছো ডিফারেন্সটা কি ডামি সাফিক্স এবং রিয়েল সাফিক্স, এটা আমি পরে বলে দেবো আবার আমি। সো এরকম আছে এটা আমার। এখন এই আইনস্টাইনের সামেশন কনভেনশন অনুযায়ী আমরা এটাকে আরও শর্টকাটে লিখতে পারবো, যেহেতু এখানে যেটা রিপিটেড আসছে, এখানে যেটা এই একই পদে যেটা নিচে আসছে উপরে আছে এরকম, তো সামেশন কনভেনশন অনুযায়ী আমরা এই সামেশনকে উঠাই দিতে পারবো। আমরা মনে বাই ডিফল্ট তখন ইমাজিন করে দেবো এখানে সামেশন রয়েছিল, ঠিক আছে, বা এখানে সামেশন ছিল, তাহলে এ আই জে এ জে, এবং আমি যে এ আয়ের ভ্যালুটা এখান থেকে সরাই দিতে পারি ইচ্ছা করলে, যেটা পরে সরাই, আগে আমরা লিখে নিয়ে আপাতত লিখি, পরে সরাই দেবো। এই যে এরকম, যেখানে আয়ের ভ্যালু হচ্ছে 1,2। তো সামেশন কনভেনশন অনুযায়ী আমি সামেশন তুলে দিচ্ছি। সো সামেশন তুলে দেওয়ার পরেও আমরা কিন্তু ঠিক কীভাবে বুঝবো যে এখানে সামেশন ছিল, সেটা হচ্ছে যে যেহেতু এখানে জে আছে এবং এখানেও জে আছে, মানে একই সাফিক্স উপর নিচে আছে দুই জায়গায়, হ্যাঁ, তো এটাকে তখন বলা হয় ডামি সাফিক্স। ডামি সাফিক্সটাই কিন্তু আসলে আমাদের সামেশনের ইন্ডেক্সকে রিপ্রেজেন্ট করে, যেটা কি ছিল, সামেশন ইন্ডেক্স ছিল। তো এই যে এটাকে আমরা আরও শর্টকাটে লিখতে পারছি, এবং ইচ্ছা করলে আমরা এটাকেও না লিখতে পারি, তখন এটা এ বার আই ইকুয়ালস টু এ আই জে এ জে লেখা যাবে, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখি এইটা আসলে কি, এ আই যেটা কি, এইটা কি আমাদের না, দেখো তো এ আই যেটা কিন্তু এই A11 A12 A21 A22 সবাইকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে এগুলো হচ্ছে কজ আলফা 11, এগুলো কি ছিল, এগুলো ওয়েট ছিল না, আর এই ওয়েটগুলো দিয়ে আমরা কী তৈরি করেছিলাম, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তার মানে কিন্তু এই যে এ আই যেটা, এটা কিন্তু কাইন্ড অফ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, একবারে শর্টকাট ভার্সন, তাই না? একদম শর্টকাটে লিখছি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, অনেক সাসিংট ওয়েতে লিখছি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এটা। এবং এ যেটা কি, এখানে এ যেটা কিন্তু আমাদের আদি স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টরটির কম্পোনেন্ট, এবং এ বার আইটা কি নতুন স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টরটির কম্পোনেন্ট এটা। সো এই যে লিখলাম এই জিনিসটা, এটা কিন্তু আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন। তুমি বলতো কীভাবে, এই যে এইটা কিন্তু এইটারই শর্টকাট ভার্সন, এটাকে তো আমরা এখানে ভেঙে চুরে এভাবে লিখছি, তাই না? তাহলে এইটা কিন্তু ট্রান্সফরমেশন ইকুয়েশন পুরোটা, আর এর ভিতরে যে এ যেটা আছে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটা কি ট্রান্সফরমেশন ইকুয়েশন, ট্রান্সফরমেশন
ইকুয়েশন। এখন এখানে তো বহু ধরনের ট্রান্সফরমেশন রয়েছে, তো তখন কিন্তু আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন ডিফারেন্ট ডিফারেন্ট আসবে, তাই না? কিন্তু আমরা কিন্তু ভালো করে জানি কি চেঞ্জটা হয় এখানে। অন্য কোনো যদি ট্রান্সফার হইতো এখানে, যদি এই রোটেশন না হয়ে, তখন চেঞ্জটা হইতো যে ওইখানে এ আই যে ছোটোটা এ আই যে ওই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে চেঞ্জ হইতো, ঠিক আছে? সো আমরা এটাকে জেনারেলাইজ করব, একটু পরে এটাকে জেনারেলাইজ করবো, তার আগে আমি বলে দিই ডামি সাফিক্স আসলে কি। একটু খেয়াল করি আমরা এখানে ডামি সাফিক্স। সো ডামি সাফিক্স কি বোঝায়? ডামি সাফিক্স কিন্তু আমাকে একই সমীকরণে ডিফারেন্ট ডিফারেন্ট পদ দিত। দেখো এখানে, এই যে এখানে ডামি সাফিক্স কী ছিল, যে ছিল, যেটা কি করে আমাকে একই সমীকরণে ডিফারেন্ট ডিফারেন্ট পদ দেয় না, হ্যাঁ, ভিন্ন ভিন্ন পদ বোঝায়। সো ডামি সাফিক্স কিন্তু একই সমীকরণের ভিন্ন ভিন্ন পদ বোঝায়। ভিন্ন ভিন্ন পদ বোঝায়, সহজ কথা। এবং রিয়েল সাফিক্স কি করে আমাদের? রিয়েল সাফিক্স, রিয়েল সাফিক্স যদি তুমি চেঞ্জ করো এইভাবে, তখন কি হবে তোমাকে, যেরকম যে আমাদের রিয়েল সাফিক্স আই ছিল, আমি বলছিলাম আই হচ্ছে আমাদের রিয়েল সাফিক্স। এই আই যদি 1 দিয়ে দিই এবং আই যদি 2 দিয়ে দিই, হ্যাঁ, আয়ের ভ্যালু যদি ভ্যারি করে, তখন কি পাবো আমি? নতুন নতুন এরকম ইকুয়েশন পাবো, ঠিক আছে, নিউ নিউ। তার মানে রিয়েল সাফিক্স কি করে? ভিন্ন ভিন্ন কি বোঝায়? ভিন্ন ভিন্ন ইকুয়েশন বোঝায়, ভিন্ন ভিন্ন ইকুয়েশন বা সমীকরণ বোঝায় রিয়েল সাফিক্সটা। সো বইয়ের সংজ্ঞা আছে ডামি সাফিক্স এবং রিয়েল সাফিক্সের, ওই সংজ্ঞা দেখে ওইটা আসলে অ্যাবস্ট্রাক্ট একটা সংজ্ঞা, এটা বোঝা যাবে না আসলে কি ডামি সাফিক্সটা কি, রিয়েল সাফিক্সটা কি। সহজ কথা, ডামি সাফিক্সটা কি? এটা সামেশনের ইন্ডেক্স, সামেশন ইন্ডেক্স। আর রিয়েল সাফিক্সটা কিন্তু আসলে পাওয়ার বোঝায় না, রিয়েল সাফিক্স বোঝা হচ্ছে নিউ নিউ ইকুয়েশন দিবে আমাকে, এই যেরকম দেখো। তো রিয়েল সাফিক্সের ভ্যালুটা কিন্তু এইভাবে থাকে, যে আই দেখছো, আইটা কীভাবে আছে, আই এর ভ্যালুটা হচ্ছে 1 2 এরকম। রিয়েল সাফিক্সটা এইভাবে থাকে, এবং ডামি সাফিক্সটা হচ্ছে কি সামেশনের একটা ইন্ডেক্স, এই যে সামেশনের ভ্যারিয়েবল বলতে পারো তুমি, এই যে, ঠিক আছে। এখন আমরা ট্রান্সফরমেশন ইকুয়েশনের সাধারণীকরণ করি। ট্রান্সফরমেশন ইকুয়েশনের সাধারণীকরণ, ট্রান্সফরমেশন ইকুয়েশনের সাধারণীকরণ। আচ্ছা, এইখানে তো আমরা সিম্পলি এরকম পেয়ে গেছি, তাই না, যে লিনিয়ার আকারে পেয়েছি আমরা সমীকরণ দুটো লিনিয়ার আকারে। সো এমনও হইতে পারে সমীকরণ দুটো লিনিয়ার আকার নাই, হ্যাঁ, এই ট্রান্সফরমেশন ইকুয়েশনটা লিনিয়ার না, অন্য কোনো ট্রান্সফরমেশনে লিনিয়ার নাও হইতে পারে। যেরকম এই যে একটা উদাহরণ দিই আমি, দেখো এখানে কিন্তু আমাদের যে আর কস থিটা লিখছিলাম আমরা এখানে, এই যে এটা কিন্তু লিনিয়ার না, এক্সট্রাকে আমি পাইছি আর কস থিটা গুণ আছে এখানে, লিনিয়ার না এখানে, মানে দুইটা চলক একই পথ মাত্র একটাই, গুণ আকার আছে এরকম। সো আমি যদি সাধারণীকরণ করি ট্রান্সফরমেশন ইকুয়েশনের সাধারণীকরণ, তখন কি হবে, যে আমি বলছিলাম যে যদি ভিন্ন ধরনের ট্রান্সফরমেশন হইতো, তাহলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে চেঞ্জ হইতো, আর কোনো কিছু চেঞ্জ হইতো না। তো এখানে সেম জিনিসটা আমি বলে দিই, লিখে দিই, দেখো তখন আমরা এটাকে জাস্ট এইভাবে লিখতে পারবো, ডেল এ বার এ ইকুয়ালস টু এ জে, ওকে। আর এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমরা, তাহলে এখানে এ আই যে ছিল, যেটা হচ্ছে আমাদের কি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের উপাদান বুঝাইতো এটা। এখন এটা লিখবো, বা ওয়েট, আমরা ওয়েটে বলছি এখানে, কারণ ওগুলো ওয়েটগুলো দিয়েই তো আমরা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তৈরি হয়। ডেল এক্স বার আই ডেল এক্স বার জে, এইটা হচ্ছে আমাদের এখন নিউ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সকল উপাদানকে বোঝানোর এই যে এটা সাধারণ আকার, মানে যে কোনো ট্রান্সফরমেশনের জন্য এটা খাটবে তখন। এখন এক্স বার আইটা কি? এক্স বার আইটা কিন্তু নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলককে রিপ্রেজেন্ট করতেছে, আর এক্স যেটা কি করে, পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার চলক, ঠিক আছে, বা আদি স্থানাঙ্ক ব্যবস্থার চলক হচ্ছে আমাদের এক্স,
জে। এটা ক্লিয়ার? আচ্ছা, যদি যদি আমাদের এই যে এ, এটা যদি আমাদের কোভেরিয়েন্ট হইতো তাহলে কি হইতো? তাহলে এ যে এখানে এ থাকতো, এখানে এ যে থাকতো, তখন যদি ডিফারেন্স হইতো আমরা জে কে অন্তর্গণ করতাম এক্স জে এবং ডিএল এক্স বার আই, এই তফাটা থাকতো তখন। এটা আসলে কি আর সেটা ভালো করে বুঝতে আমি আবার একটু এক্সপ্লেনেশন করব এখানে। এটাকে বলা হয় রুলস অফ ট্রান্সফরমেশন। এটা কিন্তু রুলস অফ ট্রান্সফরমেশন, তো আমি এটা আবার এক্সপ্লেন করি। রুলস অফ ট্রান্সফরমেশন, রূপান্তরের বিধি বলতে পারি। এটাকে আমরা কি বলবো? রূপান্তরের বিধি, রূপান্তরের নিয়ম বা বিধি। ঠিক আছে, সো তুমি ইমাজিন করো বা আমরা ধরি এক্স একটি n মাত্রার আদি স্থানাঙ্ক ব্যবস্থা, n মাত্রার আদি স্থানাঙ্ক ব্যবস্থা। সো এক্স হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা যেটা n মাত্রা এবং আদি। ঠিক আছে, সো অবশ্যই তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু চলক রয়েছে, তো যার চলক সমূহ, এখন আমরা জানি চলক, কিন্তু চলকটা কি, যেখানে আসলে বোঝায় যে আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থানকে প্রকাশ করতে আমার ঠিক কতগুলো সংখ্যার প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের কি চেক করার সংখ্যক, সেই সংখ্যক কি থাকে? চলক থাকে। তো চলক সমূহ হচ্ছে x1 x2 ডট 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 xn। সো আদি স্থানাঙ্ক ব্যবস্থার চলক সমূহকে আমরা মূলত বা স্থানাঙ্ককে আমরা মূলত এইভাবে এক্সপ্রেস করে থাকি। এই সাফিক্সটা হবে উপরে, সুপারস্ক্রিপ্ট হবে x1 x2 ডট 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 xn। শুধু আদির ক্ষেত্রে না, সকল ধরনের চলক সমূহ বা স্থানাঙ্কের যে চলক সমূহ আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করতে আমরা সাফিক্সটাকে আমি উপরে দিয়ে থাকি আমরা, এটাই কনভেনশন। ঠিক আছে, এবং এক্স বার একটি n মাত্রার নতুন স্থানাঙ্ক ব্যবস্থা। যার চলক সমূহ, তাহলে এই এক্স বারের চলক সমূহগুলা কেমন হবে? এখন এখানে যদি আমি x1 x2 দিয়ে দিই, তখন প্রবলেম হচ্ছে আমি কিন্তু ডিফারেন্স করতে পারছি না, হ্যাঁ, কোনটা হচ্ছে আমাদের আদি স্থানাঙ্ক ব্যবস্থা চলক এবং কোনটা নতুন স্থানাঙ্ক ব্যবস্থা চলক। এর জন্য নতুন স্থানাঙ্ক ব্যবস্থা চলককে আমরা বার দিয়ে বার ব্যবহার করে থাকি, এক্স বার এবং এক্স বার 3 ডট 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 এক্স বার n। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বলে দিই আমরা যে এক্স স্থানাঙ্ক ব্যবস্থা থেকে রূপান্তরিত হয়েই কিন্তু আমরা এক্স বার স্থানাঙ্ক ব্যবস্থাটা পেয়েছি। আচ্ছা, এখন ধরি এই এক্স স্থানাঙ্ক ব্যবস্থায় এ একটি ভেক্টর। আচ্ছা, এখানে বলে দিচ্ছি ভেক্টর। ঠিক আছে, আমি এখানে ভেক্টর বলবো না, আমরা কাজ করি এখানে। তো ধরি এক্স স্থানাঙ্ক ব্যবস্থায় একটি গাণিতিক বস্তু, একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট বা গাণিতিক বস্তু কি, যার কম্পোনেন্ট আছে এমন একটা গাণিতিক বস্তু। এটা খুব এটা এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। ঠিক আছে, তো একটি গাণিতিক বস্তু যার কন্ট্রাভেরিয়েন্ট
কম্পোনেন্ট। আচ্ছা এখানে যেহেতু আমরা কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট বলতেছি, এখানে আবার কনফিউজ হতে পারি আমরা, তাই আমি গাণিতিক বস্তু না বলি, আমি বলি যে একটি ব্যবস্থায় এ একটি ভেক্টর, এটাই বলি, ঠিক আছে। সো ধরি এক স্থানাঙ্ক ব্যবস্থায় এ একটি ভেক্টর যার কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট সমূহ হচ্ছে a1 a2 a3 ডট 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 n। যেহেতু আমাদের এখানে জগৎ হচ্ছে n মাত্রা, তাহলে অবশ্যই n সংখ্যক কম্পোনেন্ট থাকবে এই ভেক্টরটির, এটা আমরা জানি। এবং x বার স্থানাঙ্ক ব্যবস্থায় ওই সেম ভেক্টরের এবার ভেক্টরের ওই একই ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট সমূহ হবে সো এটা কিন্তু যেহেতু নতুন স্থানাঙ্ক ব্যবস্থা, তো অবশ্যই তা আমরা কিন্তু কি জানি, আমরা জানি যে রূপান্তরের ফলে ভেক্টরের কম্পোনেন্টের পরিবর্তন হয়, চেঞ্জ হয়। যেহেতু আমাদের এক স্থানাঙ্ক ব্যবস্থা এই ভেক্টরটির কম্পোনেন্টগুলো ছিল হচ্ছে a1 a2 a3 an পর্যন্ত, তাহলে x বার স্থানাঙ্ক ব্যবস্থায় এই ভেক্টরের কম্পোনেন্টগুলো কেমন হবে, পরিবর্তিত হবে, এটা শিওর আমরা। সো কেমন হবে, এটাকে আমরা ধরুন এবার 1 এবার 2 দিয়ে প্রকাশ করতেছি এবং এবার n দিয়ে, ঠিক আছে। এটা এখন এই যে আদি স্থানাঙ্ক ব্যবস্থায় যে কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টগুলো আছে এবং নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় যে কম্পোনেন্টগুলো আছে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে অবশ্যই, তাই না? আমরা কিন্তু এই আদি স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্টগুলো দিয়ে কিন্তু আমি ইচ্ছা করলে এই নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট কিন্তু পেতে পারি। হ্যাঁ, যেহেতু ট্রান্সফরমেশন হয়েছে, আমরা জানি কি, আমরা পড়ছিলাম ভেক্টরের সংজ্ঞা, নতুন একটা সংজ্ঞা পড়ছিলাম, যেটা কি একটা নির্দিষ্ট নিয়মে কি হবে, যে একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট যার কম্পোনেন্ট আছে এবং ওই কম্পোনেন্ট কি হবে, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের ফলে পরিবর্তন হবে এবং এর পরিবর্তনটা কেমন হবে, একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এগুলো হচ্ছে আমাদের আদি স্থানাঙ্ক ব্যবস্থায় কম্পোনেন্ট এবং নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট এটা, তাহলে আমি কিন্তু নতুন স্থানাঙ্ক ব্যবস্থার প্রত্যেকটা কম্পোনেন্ট পাবো, হ্যাঁ, আদি স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট দিয়ে। কিভাবে? তো এ বার আই এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা কিন্তু এই নতুন স্থানাঙ্ক ব্যবস্থার প্রত্যেকটা কম্পোনেন্টকে বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করতেছে। এখানে আই ভ্যালুটা কিন্তু 1 থেকে n পর্যন্ত, ওকে। এবং এখানে আমরা এটা জানি আগে থেকে, ডেল এক্স বার আই। আচ্ছা, ডেল এক্স বার আই দ্বারা কি বোঝায়, এটা কিন্তু নতুন স্থানাঙ্ক ব্যবস্থার স্থানাঙ্ককে বোঝাচ্ছে, বা নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলককে বোঝাচ্ছে। সো এটাকে যদি আমরা এক্স জে, যেটা হচ্ছে পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার চলককে বোঝানোর জন্য আমি ডেল এক্স জে লিখতেছি, এবং এ জে এটা হচ্ছে আমাদের পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্টগুলো রিপ্রেজেন্ট করতেছে। সো এমন একটা নিয়মে যদি, অর্থাৎ এটা কি আসলে, এটা হচ্ছে আমাদের নতুন স্থানাঙ্ক ব্যবস্থা এবং পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্টের মধ্যকার সম্পর্ক। এই যে পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার সাথে আমি কিছু একটা গুণ করে কিন্তু নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্টকে পাচ্ছি। আচ্ছা, এখন এইটা আসলে কি, এটা কিন্তু আমরা জানি কি, এর আগে আমরা করছি এটা, দেখাই আমি এটাকে ভেঙে লিখতে হবে। এখানে কিন্তু আইটা কিন্তু আমাদের একটু আস্তে আস্তে আমি এখান থেকে ইনফরমেশনগুলো বের করবো এখান থেকে। তো মূলত এখানে এই আইটা কিন্তু একটি রিয়েল সাফিক্স, তাহলে ডেল এক্স জে আমি একটু উপরে দেখাই নিয়ে আসি এখান থেকে।
দেখো কি করা হয়েছিল এখানে। এখানে আমরা এই যে এই ক্ষেত্রে আমরা এরকম এরকম বলতে গেলে কি বলছিলাম, সমীকরণ জোট পেয়েছিলাম। এই যে আমাদের পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্টের সাথে আমি কিছু কিছু সামথিং গুণ করে আমি নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট পাচ্ছি। সেম কিন্তু এখানেও এইটা। তো এই লিনিয়ার একটা কি পাচ্ছি আমরা, সমীকরণ জোট পাচ্ছি, একটা রৈখিক সমীকরণ জোট। এই রৈখিক সমীকরণ জোটটাকে কিন্তু আমরা এইভাবে ম্যাট্রিক্সের সাথে লিখতে পারি ইচ্ছা করলে। তখন একটা ইকুয়েশন লেখা যাচ্ছে এটা, তো এটাকে আমরা বলি তখন ট্রান্সফরমেশন ইকুয়েশন এই পুরোটাকে। এবং এই যে যে স্পেসিফিক যেটা আছে এটাকে আমরা ওয়েট বলেছিলাম, এগুলো ওই ওয়েটগুলোকে দিয়ে যে ম্যাট্রিক্সে তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। সো এই ক্ষেত্রে এটাকে আমরা আর একটু শর্টকাট করে ফেলছিলাম, লিখে যে হ্যাঁ এটাকে এভাবে লেখা যায় এবং এটাকে এভাবে লেখা যায়, এটাকে এখন সামেশন ইউজ করে এভাবে লেখা যায়। তো একটু খেয়াল করে দেখি, সামেশন ইউজ করার ফলে কিন্তু আমার পদ কী করতে শর্টকাট লিখতে পারতেছি পদগুলো কেজ। তখন আমাদের জে ইউজ করতেছে, আমাদের যেটাকে আমরা তখন বলছি ডামি সাফিক্স। এবং দেন আমরা এই দুইটাকে আর শর্টকাটে লেখার জন্য আমরা এখানে ভ্যারিয়েবল নিয়ে আসছি এবার আই, যেখানে আয়ের ভ্যালুটা 1 থেকে 2-তে ডিফার করে। এই যে এখন এই যে এই লাইনটা কিন্তু একই সাথে এই সমীকরণ জোটটাকে এক্সপ্রেস করছে ডাইরেক্টলি, এটাকে এক্সপ্রেস করতেছে। তো এইটা কিন্তু এমনই হওয়ার কথা ছিল, বাট আইনস্টাইন কি করছে এখানে, আইনস্টাইন যখন দেখছে যে এই যে কি বলে আমাদের যে সাফিক্সটা আছে ডামি সাফিক্স যেটা সামেশনের, ও যখন দেখছে যে যে এখানেও আছে এখানেও আছে উপরও নিচে এরকম, তখন সামেশন তুলে দেওয়া হয়েছে এখানে। এবং তখন কি, তো যখন যখন আমরা যদি এখানে এই এমন টাইপ অফ কোনো কিছু দেখি যে জায়গায় এরকম সাফিক্স একই সাফিক্স দুইবার আছে, তার মানে এটা হচ্ছে ডামি সাফিক্স এবং এখানে সামেশন ছিল, সামেশনটা সামেশন কনভেনশন অনুযায়ী তুলে দেওয়া হয়েছিল। সো আমি একটু ভাঙাই লিখি যাক, এখন একটু বুঝিয়ে জিনিসটা, এটা বোঝা খুবই দরকারি। সো এখানে এ যে আমি লিখি, লেখার পরে আপাতত আমি আয়ের ভ্যালুটা আমি এখান থেকে দিয়ে দিই। আচ্ছা এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আয় তাই বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে, এইভাবেই থাকে জিনিসটা। কিন্তু এইটা আসলে কি প্রকাশ করতেছে এটা আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা। এটা কিন্তু আদি কম্পোনেন্টের সাথে নতুন কম্পোনেন্টের রিলেশন দেখাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট কথা, ঠিক আছে। এটা হচ্ছে আদি কম্পোনেন্টের সাথে আদি কম্পোনেন্ট, ওকে, ও নতুন কম্পোনেন্টের মধ্যকার সম্পর্ক, নতুন কম্পোনেন্টের মধ্যকার সম্পর্ক, বা এটাকে আমরা বলি যে এটাকে বলা হচ্ছে রূপান্তর বিধি, ঠিক আছে। আর রূপান্তর বিধি কেন রূপান্তর বিধি বলা হচ্ছে, যখন ট্রান্সফরমেশন হচ্ছে তো আমি অবশ্যই নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় যাচ্ছি, তো নতুন স্থানাঙ্ক ব্যবস্থার ওই একই ভেক্টরের কম্পোনেন্ট কেমন হবে সেটা বের করতে হলে আমার এটা সাহায্য লাগবে। এটা কিন্তু আমাকে এই নতুন স্থানাঙ্ক ব্যবস্থা আমার কম্পোনেন্টগুলো কেমন হবে সেটা বের করতে সাহায্য করবে। কারণ এটা কি, এটা কিন্তু আমাদের আদি কম্পোনেন্ট নতুন কম্পোনেন্টের মধ্যকার সম্পর্ক, তো এটা একটা রূপান্তর বিধি, এই জন্য আমরা এটা বলি রূপান্তর বিধি, ঠিক আছে। সে যে রূপান্তর করতে সাহায্য করবে আমাকে, যে নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় কম্পোনেন্টগুলো কেমন হবে। সো আয়ের ভ্যালু এখানে 1 থেকে n পর্যন্ত, হ্যাঁ একটু ক্লিয়ার করে দিই এখানে n। এবং আইটা কিন্তু একটা রিয়েল সাফিক্স, এটা প্রথমে মাথায় রাখি, আমরা একটা রিয়েল সাফিক্স বলা হয় এটাকে। এবার আমরা যে ব্যাপারটা আসি এখানে আস্তে আস্তে, তার মানে এখানে যেহেতু যে দুইবার আছে একই পদে যেটা দুইবার আছে, তখন যেটা যেটা ডামি সাফিক্স, ডামি সাফিক্স আসলে কি সামেশনের ইন্ডেক্সটা, ঠিক আছে, বা সামেশন যে ভ্যারিয়েবলটা ওইটা কিন্তু ডামি সাফিক্স। তার মানে এখানে সামেশন ছিল এবং সামেশন আইনস্টাইনের সামেশন কনভেনশন অনুযায়ী ওই সামেশনটা তুলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তার মানে আমরা এখানে বাই ডিফল্ট কিন্তু সামেশন আছে, যেখানে যা ভ্যালু হচ্ছে যে ইকুয়ালস টু 1 থেকে হ্যাঁ n পর্যন্ত। সো ডেল এক্স বার আই ডেল এক্স জে এ জে কমা আই ইকুয়ালস টু 1 2 ডট n। ঠিক আছে, আচ্ছা। সো এমন কিন্তু আমি কিন্তু এখান থেকে ইনফরমেশন বের করে নিয়ে আসলাম,
আচ্ছা, এখন এইটাকে আমরা ভেঙে লিখবো একবারে, যতটুকু ভেঙে লেখা যায় এটা। সো প্রথমত আমরা এই আইটাকে ইউজ করে ফেলি, ঠিক আছে? তাহলে এখানে কি পাবো আমি, আই বার 1 ইকুয়ালস টু সামেশন জে ইকুয়ালস টু 1 থেকে আর এখানে কি হবে, ডেল এক্স বার আই, তো এখানে ডেল এক্স বার 1 ডেল এক্স জে এ জে। সো এটা একটা ইকুয়েশন পেয়েছি আমরা। দেন এ বার 2 পাবো এখানে সামেশন এন জে ইকুয়ালস টু 1 ডেল এক্স বার 2 ডেল এক্স জে এ জে, এটা আরেকটা ডট 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 ডট, এইভাবে কিন্তু আমরা এ বার এনও কিন্তু আমি পাবো, তাই না? যেহেতু আমাদের এন পর্যন্ত আছে এখানে লেখা। তখন কি হবে, সামেশন জে ইকুয়ালস টু 1 এন ডেল এক্স বার এন ডিভাইডেড বাই ডেল এক্স জে এ জে। তাহলে এই যে রিয়েল সাফিক্স কিন্তু আমাকে এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন দিয়েছে। তার মানে কিন্তু এই যে শর্টকাটে জিনিস লেখা আছে এটা কিন্তু আসলে একটা ইকুয়েশন না, এটা কিন্তু একটা পুরো জোট। হ্যাঁ, এই যে এখান থেকে কিন্তু আমি বের করছি A1 A2 AN পর্যন্ত, এগুলোকে বের করা হয়েছে, ঠিক আছে? এইটা মানে কিন্তু এইটা এই সেকেন্ড লাইনটা, এবং সেকেন্ড লাইনটা মানে হচ্ছে থার্ড লাইনটা। এটাকে আসলে শর্টকাট করে করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। এখন আবার আমি এটাকে কী করতেছি, এক্সট্রাক্ট করতেছি সব কিছু, এবং এটা লেখা যায় এভাবে। দেন আমরা এখানে এই সামেশনটাকে ইউজ করে ফেলি, সামেশন চালাই দিই আমরা এখানে, তাহলে বেশি ভালো হবে। এবার 1 হচ্ছে আমাদের কী হবে, ডেল এক্স বার 1 ডেল এক্স 1 A1 প্লাস ডেল এক্স বার 1 ডেল এক্স 2 A2 প্লাস ডট 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 প্লাস ডেল এক্স বার 1 ডেল এক্স এন এ এন। সো এইভাবে কিন্তু জিনিসটা চলতে থাকবে। সেখানেও আমাদের এ বার 2 কী হবে, ডেল এক্স বার 2 ডেল এক্স 1 A1 প্লাস ডেল এক্স বার 2 ডেল এক্স 2 A2 ডট 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 প্লাস ডেল এক্স বার 2 ডেল এক্স এন AN। দেখো একটু খেয়াল করে দেখি আমরা এখানে, আচ্ছা দেখি লাস্ট লাইনটা লিখে নিই, ডট 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 ডট। এখন আমরা লাস্টে কী লিখতে পারবো, এ বার এন হচ্ছে আমাদের ডেল এক্স বার এন ডেল এক্স 1 A1 প্লাস ডেল এক্স বার এন ডেল এক্স 2 A2 প্লাস ডেল এক্স বার এন ডেল এক্স এন এ এন, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাই কিন্তু আমরা এক্সপ্যান্ড করে বা ভেঙে এইভাবে লিখছি। এটা এটা যা এটা সেম জিনিস, ঠিক আছে? এটা রূপান্তর বিধি হচ্ছে এগুলো আমাদের, হ্যাঁ, রূপান্তর করতে সাহায্য করবে পুরাতন থেকে নতুন স্থানাঙ্ক, পুরাতন থেকে, হ্যাঁ, পুরাতন স্থানাঙ্ক অবস্থা কম্পোনেন্ট থেকে নতুন স্থানাঙ্ক অবস্থার কম্পোনেন্টে। সো এইখানে দেখাই আমরা যে এখানে এগুলোকে বলা হয় ওয়েট। আমরা জানি ভালো করে এগুলোকে ওয়েট বলা হয়, মনে আছে কিনা জানি না। আমরা দেখাই, যখন আমরা দুইটা ক্ষেত্রে বের করছিলাম এখানে, তখন বলছিলাম এটা হচ্ছে ওয়েট, এই যে এটা হচ্ছে ওয়েট, এই যে সেম জিনিস, ঠিক আছে? এই যেটা ওয়েট আমাদের, তার মানে আমি কিন্তু এখানে এই যে পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থা যে কম্পোনেন্ট আছে তার সাথে যে কম্পোনেন্টগুলো আছে তাদের সাথে আমি ওয়েট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট মাল্টিপ্লাই করে অ্যাড করে আমরা নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট পাবো। সেম কিন্তু এটা। তাহলে একটু খেয়াল করে দেখি, যখন আমরা আইকে ব্যবহার করছি, এখানে আইটাকে ব্যবহার করে ফেলছি, তখন আমাকে নতুন নতুন ইকুয়েশন দেওয়া হয়েছে এখানে, খেয়াল করছি? এই আইটা, এই জন্য আইটা কি রিয়েল সাফিক্স। এবং যখন আমরা জেটাকে ব্যবহার করছি, যেটার উপরে আমি যখন যেটাকে ইউজ করলাম, এক্সপ্যান্ড করলাম যেটাকে, যে ইকুয়াল 1 থেকে এন পর্যন্ত, তখন আমি কিন্তু নিউ নিউ টার্ম পাইছি বা নিউ নিউ পদ পেয়েছি এখানে। সো এইটা এই জিনিসটা মাথায় রাখতে হবে, আশা করি বুঝতে পারছি। আর এখানে
এ বার আই আসলে কি আমরা কিন্তু জানি, এটা কিন্তু একটা ভেক্টরের সকল কম্পোনেন্টকে বোঝাচ্ছে। এটাও কিন্তু সেম, একটা ভেক্টরের সকল কম্পোনেন্টকে বোঝাচ্ছে ওই সেম ভেক্টরটার, কিন্তু এটা কি ওই সেম ভেক্টরটার সকল কম্পোনেন্টকে বোঝাচ্ছে আদি স্থানাঙ্ক ব্যবস্থা, আর এটা হচ্ছে ওই সেম ভেক্টরের সকল কম্পোনেন্ট বোঝাচ্ছে, সকল কম্পোনেন্টকে বোঝাচ্ছে নতুন স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, সো এটাকে কিন্তু আমি ইচ্ছা করলে ভেক্টর বলতে পারবো, কারণ একটা ভেক্টরের সকল কম্পোনেন্ট যদি আমি এক্সপ্রেস করি একসাথে, তাহলে ওইটাই তো আমাদের ভেক্টর। এটাকে ভেক্টর বলা যাবে, এটাকে কিন্তু ভেক্টর বলা যাবে। কিন্তু আসলে এক্স্যাক্টলি কি, আসলে কিন্তু কম্পোনেন্ট বোঝাচ্ছে, কারণ ভেক্টর তো আমাদের এইটা না। তা এটা দ্বারা কী বোঝায়, এটা কিন্তু কম্পোনেন্ট বোঝায় ওই ভেক্টরটার। তো আশা করি এইটা বুঝতে পারছো তোমরা। এটা বুঝতে পারলে আমরা টেন্সর কীভাবে কাজ করে সেটা বুঝতে পারবো। এখন আমি এই জায়গাটায় কথা বলে দিই, আমরা শিখছিলাম কিন্তু এই সংজ্ঞাটা, যে ভেক্টরটার অন্যরকম একটা সংজ্ঞা শিখছিলাম, যে একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট তার কম্পোনেন্ট আছে এবং কম্পোনেন্টটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনে পরিবর্তন হয় এবং পরিবর্তনটা নির্দিষ্ট নিয়মে হয়। এই শেষ জিনিসটা যে আমাদের জানি যে ভেক্টর ভেক্টর তার কম্পোনেন্টগুলো হচ্ছে এটা জানি আমরা লিখতে পারি, এভাবে লেখাই যায়। আমরা এটা ক্লাস 10 থেকে আমাদের দেখে আসতেছি, ক্লাস 9-10 থেকেই যেভাবে লেখা যায় কম্পোনেন্ট আকারে, যে a ইকুয়ালস টু 2i প্লাস 3j এভাবে লিখতাম আমরা, তাই না? এরকম করে যে a ইকুয়ালস হচ্ছে 2i প্লাস 3j, এগুলো আমরা লিখছি এরকম। তো এখানে 2 এবং 3 হচ্ছে কম্পোনেন্ট। সো এরকম যদি কম্পোনেন্ট হয় এবং যদি স্থানাঙ্ক ব্যবস্থার ট্রান্সফরমেশন হয়, তখন ওর কম্পোনেন্টটা কী হবে, পরিবর্তন হবে। এবং পরিবর্তনটা কী নিয়ম হবে, এই নিয়মে হবে। বা আমরা বলতে পারি যে কম্পোনেন্টগুলো কী হবে, রূপান্তর হবে, এবং রূপান্তরটা কি এই বৃদ্ধিটা মানবে, এই নিয়মেই রূপান্তরটা হবে। মানে এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমি বের করে ফেলতে পারবো আমাদের নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় কম্পোনেন্টগুলো কেমন হবে, তাই না? আচ্ছা, এখন যদি এমন হয় আমার কাছে নতুন স্থানাঙ্ক ব্যবস্থা কম্পোনেন্ট দেওয়া আছে, আমি পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থা কম্পোনেন্ট বের করতে চাই, তখন কীভাবে পসিবল কি না? তখনও পসিবল। ঠিক আছে, তখনই কিন্তু এর সাহায্যে বের করা পসিবল হবে। আচ্ছা, সেইটাই এখানকার টপিক। আমরা নেক্সট ইস্যু থেকে টেন্সরে চলে যাব, যে টেন্সরটা কী। তার আগে একটা জিনিস দেখাই দিই, যদি এটা যদি একটা আমাদের কন্ট্রা না হয়, যদি কোভেরিয়েন্ট কম্পোনেন্ট হইতো না, তাহলে কী হইতো? তাহলে আমরা এ বার আই নিচে দিতাম, যে কোভেরিয়েন্ট কম্পোনেন্ট, ভেক্টরটির কোভেরিয়েন্ট কম্পোনেন্টকে বুঝাইতাম এটা। তাহলে এটা কি বোঝাচ্ছে, একটা এ ভেক্টরের নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় কোভেরিয়েন্ট কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে, সকল কোভেরিয়েন্ট কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করে এটা। দেন ডেল এক্স, যে এটা হচ্ছে আদি স্থানাঙ্ক ব্যবস্থার চলক বা আদি স্থানাঙ্ক ব্যবস্থার স্থানাঙ্ক এক্স জে, এবং নিচে হচ্ছে ডেল এক্স বার আই, এটা হচ্ছে নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলক। এক্স বার আইটা কি নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলক বা স্থানাঙ্ক, এবং এ যে হচ্ছে আমাদের পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের কোভেরিয়েন্ট কম্পোনেন্টস। তখন কিন্তু উল্টা, দেখো, তখন আমরা এই আদি স্থানাঙ্ক ব্যবস্থার চলককে ডেরিভেটিভ করি নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলক দিয়ে। কিন্তু যখন কন্ট্রার ক্ষেত্রে থাকে, তখন কিন্তু নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলককে আমরা পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার চলক দিয়ে এরকম ডেরিভেটিভ করে থাকি। ঠিক আছে, এখন আমি যদি বলি এই যে ভেক্টরটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করলাম, এইভাবে ভেক্টরটাকে বুঝাইলাম যে কম্পোনেন্টগুলা বা রূপান্তরের ফলে কম্পোনেন্টের কীভাবে পরিবর্তন হবে, কী রূপান্তর বিধি মেনে চলে। হ্যাঁ, বা বলতে পারো তুমি এটা হচ্ছে কি আদি কম্পোনেন্ট এবং নতুন কম্পোনেন্টের মধ্যকার সম্পর্ক কেমন হবে সেটা। এখন আমি যদি বলি এই ভেক্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেন্সর। আসলে এই ভেক্টর হচ্ছে আসলে র্যাঙ্ক 1-এর টেন্সর ভেক্টর। টেন্সরে জাস্ট এইটাই, টেন্সর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট। ঠিক আছে, একটা গাণিতিক বস্তু যার কম্পোনেন্ট থাকবে, এবং এই আমাদের যদি রূপান্তর হয় স্থানাঙ্ক ব্যবস্থার, তাহলে টেন্সরের কম্পোনেন্টগুলো একটা রূপান্তর বিধি মেনে চলে। ঠিক আছে, টেন্সরটা কোনো পরিবর্তন হয় না, জাস্ট লাইক ভেক্টর। যদি স্থানাঙ্ক ব্যবস্থা চেঞ্জ হয়, ভেক্টরটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। আমরা কিন্তু জানি ভেক্টরের কম্পোনেন্টে চেঞ্জ হয়,
এবং সেই চেঞ্জটা কেমন হয়, একটা নির্দিষ্ট নিয়মে হয়ে থাকে, একটা ফর্মুলা আছে বা বলতে পারে বিধি আছে একটা, এই সেই বিধিটা বা ফর্মুলাটা বা এটাই হচ্ছে আমাদের আদি কম্পোনেন্ট এবং নতুন কম্পোনেন্টের মধ্যকার সম্পর্ক। তো টেন্সর হচ্ছে এমন একটা গাণিতিক বস্তু বা একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট, ঠিক আছে, যার কম্পোনেন্ট আছে অবভিয়াসলি, এবং কম্পোনেন্টগুলা একটি নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয় যদি কি হয়, কোঅর্ডিনেট সিস্টেমের ট্রান্সফরমেশন হয়, বা কম্পোনেন্টগুলা একটা নির্দিষ্ট বিধি অনুযায়ী রূপান্তরিত হয় যখন কোঅর্ডিনেট সিস্টেমের ট্রান্সফরমেশন হয়। ওকে, তখন সেই ম্যাথমেটিক্যাল অবজেক্টকে আমরা বলতে পারবো টেন্সর। তা আমি একটু টেন্সরের সংজ্ঞা দিয়ে দিই এখন, এটা দেখে দেখে এটা অনুযায়ী, যে এরকম, এটা ফর্মাল কোনো ডেফিনিশন না, এটা বোঝার জন্য। তো যে গাণিতিক বস্তুর কম্পোনেন্ট রয়েছে এবং কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফরমেশনের ফলে এই ওই গাণিতিক বস্তুর কোনো পরিবর্তন হয় না, গাণিতিক বস্তু অপরিবর্তনশীল বা ইনভ্যারিয়েন্ট থাকে কিন্তু এর কম্পোনেন্টস একটি নির্দিষ্ট নিয়ম মেনে বা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয় নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয় সেই গাণিতিক বস্তুকে টেন্সর বলে। তো এই ডেফিনিশন অনুযায়ী আমাদের ভেক্টরটা টেন্সর। ভেক্টরটাও তো কি হয় না, যখন কোঅর্ডিনেট সিস্টেমের ট্রান্সফরমেশন হয় ভেক্টর চেঞ্জ হয় না, কি চেঞ্জ হয়, ভেক্টরের কম্পোনেন্ট চেঞ্জ হয় এবং কম্পোনেন্টকে নির্দিষ্ট নিয়ম মানে, এবং আমরা এখানে দেখছি যে এখানে এই নিয়মটা মানে ভেক্টরের কম্পোনেন্টগুলো, হ্যাঁ এই বিধিটা মানে, এই নিয়ম অনুযায়ী চেঞ্জ হয় বা আদি এবং নতুন কম্পোনেন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, তার মানে ভেক্টরটা কি ওয়ান কাইন্ড অফ টেন্সর। এবং ভেক্টরকে বলা হয় র্যাঙ্ক ওয়ান টেন্সর। আমরা টেন্সর র্যাঙ্ক কি সেটা বুঝবো সামনে গিয়ে, আপাতত আমরা এটা বুঝে রাখি, ঠিক আছে, যে কীভাবে ভেক্টরটি আমাদের আসলে একটা ওয়ান কাইন্ড অফ টেন্সর। সো এখন আমরা কিছু জিনিস, অ্যাবস্ট্রাক্ট জিনিস আমরা এখানে শিখবো আবার, সেটা আমরা আগেও শিখছি, এবার একটু ভালো করে শিখি আমরা। সুপারস্ক্রিপ্ট কি, সুপারস্ক্রিপ্ট and এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট, ঊর্ধ্বসূচক নিম্নসূচক কিছুই না, যখন আমাদের সাফিক্সটা যদি উপরে থাকে এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, সাফিক্সটা যদি নিচে থাকে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, দ্যাটস ইট। এবং ডামি সূচক কি এবং ডামি সাফিক্স কি রিয়েল সাফিক্স কি সেটা আমরা জানি ভালো করেই, ডামি সাফিক্স রিয়েল সাফিক্স। কিন্তু আমি যদি বলে দিই এখানে কেমন হবে জিনিসটা, এমনি সংজ্ঞাকে আমি অ্যাবস্ট্রাক্ট করতে কীভাবে বুঝবো যে কোনটা ডামি সাফিক্স কোনটা ডামি সাফিক্স না। সো একই পদে যদি কোনো সূচক, কোনো সাফিক্স, হ্যাঁ সুপারস্ক্রিপ্ট, একবার সুপারস্ক্রিপ্ট হবে এবং একবার সাবস্ক্রিপ্ট হয়, হ্যাঁ একবার, এই সংজ্ঞা একটা সমস্যা আছে, সমস্যা আমি দেখাবো একটু পরেই। একবার সুপারস্ক্রিপ্ট ও একবার সাবস্ক্রিপ্ট হয়,
যদি একটা পদে একই পদে যদি একটা সাফিক্স থাকে, কোনো সাফিক্সে থাকে যে সাফিক্সটা একবার সুপারস্ক্রিপ্ট হয় এবং একবার সাবস্ক্রিপ্ট হয়, তখন ওই সাফিক্সকে ডামি সাফিক্স বলে, সাফিক্স বলে। তখন তোমরা বলতে পারো যে ডামি সাফিক্স, সেটা তো আমরা দেখলেই বুঝবো সামেশনের সাফিক্স, সামেশনের যে ইন্ডেক্সটা বা সামেশনের যে ভ্যারিয়েবলটা ওইটাই তো ডামি সাফিক্স আমাদের, তাই না? হ্যাঁ, ওইটাই ডামি সাফিক্স। কিন্তু আমাদের তো সামেশন থাকে না এখানে। নিউটনের যেই আমাদের সামেশন কনভেনশন আছে ওইটা অনুযায়ী সামেশন তুলে দেয়, তো সামেশন আমি দেখতে পারি না। সো কীভাবে তখন বুঝবো আমি? তখন বোঝার উপায় হচ্ছে এইটাই, যে একটা সাফিক্স একই পদে থাকবে, একবার সুপারস্ক্রিপ্ট হিসেবে থাকবে, এবার সাবস্ক্রিপ্ট হিসেবে থাকে, তাহলে ওই সাফিক্সকে বলা হয় ডামি সাফিক্স। একটা উদাহরণ আমি দেখাই এখানে, এই উদাহরণটা এখানে দেয়াই আছে, এই যে একটু আগে আমি যেটা করছি দেখো, এখানে যেটা আছে না, যে এই যে যেটা দেখো এখানে এই যে এই জায়গায় সমস্যা একটা, হ্যাঁ আচ্ছা, যেটা কিন্তু এখানে ডামি সাফিক্স। সো যেটা একই পদে আছে, একই পদে দুইবার আছে, একবার সুপারস্ক্রিপ্ট হিসেবে থাকবে এবং একবার সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে। তো একটু খেয়াল করে দেখি এখানে, যেহেতু এখানেও কি সুপারস্ক্রিপ্ট এর উপর যেটা আছে, এবং এক্সের উপর যেটা আছে সেটাও কি সুপারস্ক্রিপ্ট। তা লজিক্যালি তো এটা এই সংজ্ঞা অনুযায়ী তো এটা আমাদের কি, হ্যাঁ এটা আমাদের হিসাবে ডামি সাফিক্স হওয়ার কথা ছিল না, বাট আমরা তো জানি এটা ডামি সাফিক্স। আচ্ছা, কিন্তু একটু এখানে নিয়ে আসি আমরা, এখানে এটা দেখি আমরা, এটা হচ্ছে কোভেরিয়েন্টের কম্পোনেন্টের ক্ষেত্রে এই এই বিনিময় বিধি বা রূপান্তর বিধিটা, হ্যাঁ বিনিময় বিধি বলে বলছি, রূপান্তর বিধিটা এইটা। তখন একটু খেয়াল করি এখানে এই যেটা দেখি, এখন দেখি এখন ঠিক কাজ করছে। এখন একই পদে যে সাফিক্সটা দুইবার আছে এবং একবার হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং আরেকবার হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট, তাহলে এখানে তো গ্যারান্টি শিওর যে এটা হচ্ছে আমাদের একটা ডামি সাফিক্স। আই ডামি সাফিক্স না, আইটা এখানে একবার আমাদের কি আছে, সাবস্ক্রিপ্ট আছে, সুপারস্ক্রিপ্ট আছে, বাট একই পদে নাই, ঠিক আছে, এটা ভিন্ন পদ, একই পদে নেই। একই পদে যখন একটা সাফিক্স থাকবে সুপারস্ক্রিপ্ট হিসেবে এবং সাবস্ক্রিপ্ট হিসেবে, তখন তাকে বলা হয় ডামি সাফিক্স। সো এইখানেই তো এই সংজ্ঞাটা খাটে নাই না, কারণ এখানে যেটা কোথাও দুই ক্ষেত্রে কি সুপারস্ক্রিপ্ট হিসেবেই আছে, কিন্তু আমি তো শিওর জানি যে এটা হচ্ছে আমাদের একটা ডামি সাফিক্স, না তো ইম্পসিবল, না তো আমরা এরকম সমীকরণ জোটটা নিয়ে বের করতে পারবো না। আচ্ছা, এখানে আমি তো জানি শিওর যে যেটা হচ্ছে কি সামেশনারি ভ্যারিয়েবলস বা সামেশনারি ইন্ডেক্স। এটা কেন, এটা এই ক্ষেত্রে কেন করতেছে না আমি বলি, যেহেতু আমরা প্রচলিত আছে যে আমরা যখন স্থানাঙ্কের ক্ষেত্রে এরকম নামকরণ করি তখন সাফিক্সটা অলওয়েজ সুপারস্ক্রিপ্ট হয়। স্থানাঙ্কের চলকের ক্ষেত্রে সাফিক্সটা কখনোই সাবস্ক্রিপ্ট হয় না, ঠিক আছে। স্থানাঙ্কের চলক লিখতে আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করি সবসময়। সো এক্স জে, সো ইচ্ছা করলে যদি এক্স জে, এটা এক্স জেই লেখাই যায়। সো এই ক্ষেত্রে কোনো ডিফারেন্স মেক করে না। একসাথে যদি চলক বুঝাই আমি কোনো স্থানাঙ্কের বা কোনো স্থানাঙ্ক ব্যবস্থা স্থানাঙ্ক বুঝাই, সেক্ষেত্রে যেটা কিন্তু এখানে এত ডিফার করে না, এটা কোনো মিনিং নেই। উপরে আছে কি নিচে আছে, উপরে নিচে থাকা কোনো মিনিং নাই এখানে, ঠিক আছে। কনভেনশন অনুযায়ী আমরা উপরে দিয়ে থাকি, সো উপরে নিচে আসলে কোনো মিনিং নেই। কিন্তু এর যে সাফিক্সটা উপরে নিচে থাকা কিন্তু মিনিং আছে একটা। উপরে থাকলে আমরা বুঝি কনটা, যদি এই এর সাফিক্স যদি নিচে থাকে তাহলে আমরা বুঝি কো। সো উপরে নিচে মিনিং আছে। আবার ই এর যে সাফিক্সটা, ই দ্বারা আমরা কি বুঝাই, ভেক্টর বুঝাই, বেসিস, তাই না, বেসিস ভেক্টর। সো ই এর উপর নিচে থাকে কিন্তু এর মিনিং আছে। আর নিচে থাকলে আমরা কি বলি সেটাকে, আর নিচে থাকলে বলা হয় বেসিস ভেক্টর। আর যদি উপরে থাকে সেটাকে বলে ডুয়েল বেসিস ভেক্টর, তাই না। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সাফিক্সের উপর নিচে কিন্তু মিনিং আছে, এবং এটার ক্ষেত্রে উপর নিচে থাকার মিনিং আছে, বাট এই ক্ষেত্রে কিন্তু নাই, তাই না। স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে, স্থানাঙ্কের ক্ষেত্রে বা চলকের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো উপর নিচে থাকার কোনো ওইভাবে মিনিং নাই। এর জন্য এখানে যেটা কিন্তু নিচে থাকতেই পারতো। বা তুমি এটা ভাবতে পারো, এটা কিন্তু আমাদের কি একটা বিপরীত একটা ধর্ম, বা বলতে পারো বিপরীত একটা চিত্র দেখা যাচ্ছে এখানে। এই সংজ্ঞার সাথে যায় না, আমি যে সংজ্ঞাটা এনে বলছি যে তার সাথে কিন্তু যায় না, ঠিক আছে। এটা একটু ক্লিয়ার করি আমরা সবাই। দেখাই একটা উদাহরণ দেখাই, যে এখানে আমাদের এ আর আই এক্স আই, এখানে কিন্তু আইটা কিন্তু একটা ডামি সাফিক্স, ঠিক আছে। এবং ডামি সাফিক্স চেঞ্জ করে দেওয়া যায় ইজিলি। ডামি সাফিক্স চেঞ্জ করতে কোনো রুলস রেগুলেশন লাগবে না, জাস্ট মন চাইছে আমি চেঞ্জ করে দেবো। আয়ের জায়গায় জে দিয়ে দিছি, ঠিক আছে, আয়ের জায়গায় আমি কে দিতে পারবো, এনিথিং,
আমি রিপ্লেস করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মন মতো চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা, আর রিয়েল সাফিক্সটা কি? রিয়েল সাফিক্সটা আমরা জানি রিয়েল সাফিক্সটা কি, একবারই থাকবে, এখানে একই পদ্ধতি থাকবে না। একটা উদাহরণ দিই রিয়েল সাফিক্সের, যে এ আর আই এক্স আই, এখানে কিন্তু এই আরটা কিন্তু রিয়েল সাফিক্স, এই একই উদাহরণ দিচ্ছি আমি, আরটা কিন্তু রিয়েল সাফিক্স। সো আরটা আমি কি এই রিয়েল সাফিক্সকে চেঞ্জ করতে পারবো কিনা, আমি কি এখানে এস লিখতে পারবো কিনা? হ্যাঁ, লিখতে পারবো যদি যদি আর ইকুয়ালস টু এস হয়, বুঝছো? কারণ আর এর ভ্যালু তো আমাদের থাকবে, তাই না? এই যে এখানে আমি যদি দেখাই, এখানে যে আমাদের এখানে আয়ের ভ্যালু কিন্তু 1 থেকে n পর্যন্ত। সো আমি আয়ের জায়গায় কি অন্য কিছু লিখতে পারবো কিনা, পি আর জে আর কে, এনিথিং লিখতে পারবো যদি ওই পি এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত ভ্যারি করে, তাহলে তাহলে আমি এই আয়ের জায়গায় পি কে রিপ্লেস করতে পারবো। এই যে এখানে যেরকম বলছি, যদি আরটা এস এর সমান হয় তো কেবলমাত্র তখনই আমি আর এর জায়গায় এস বসাইতে পারবো, এবং বসাইছি, অ্যান্ড ফাইন। কিন্তু এই ক্ষেত্রে কোনো রুলস রেগুলেশন নাই, ডামি সাফিক্স আমি মন চাইলে চেঞ্জ করতে পারবো। অ্যান্ড আইনস্টাইন সামেশন কনভেনশনটা কি দেখি আমরা। আইনস্টাইন সামেশন কনভেনশন, আইনস্টাইন 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 সামেশন কনভেনশন। আচ্ছা, আইনস্টাইন কি করছে এখানে, যে যখন দেখছে সে যে এ আই এবং এক্স আই আছে, এরকম ডামি আছে, আমি জানি এটা এ আই এক্স ডামি সাফিক্স। সো একটা সাফিক্স যদি উপরে থাকে এবং একটা যদি এরকম নিচে থাকে, একটা সুপারস্ক্রিপ্ট এবং একটা সাবস্ক্রিপ্ট আছে, তো আমরা জানি তখন ডামি সাফিক্স বলা হয় এটাকে। তো তখন আইনস্টাইন বলছে যে, তার মানে আমি একটু বুঝাই দিই ভালো করে আবার, এরকম সামেশন এখানে আছে, সামেশন আই ইকুয়ালস টু 1 এবং এন পর্যন্ত, ক্লিয়ার? এবং যদি উপরে এবং নিচে থাকে, এখানে উপরেও আই আছে নিচেও আই আছে, তখন তখন আইনস্টাইন বলছে এই ক্ষেত্রে আমরা সামেশনকে উঠাই দিব, শুধু এ আই এক্স আই লিখব, এবং আমরা আমরা মনে করে নিব যে তার মানে অবশ্যই এখানে সামেশন ছিল। হ্যাঁ, যেহেতু একটা সাফিক্স উপরে আছে একটা সাফিক্স নিচে আছে, এটা একটা জাস্ট প্রচলিত একটা প্রচলন, এটা কোনো ম্যাথমেটিক্যাল কোনো ফর্মুলা টর্মুলা না, এটা জাস্ট প্রচলন, যে আমরা বাই ডিফল্ট মনে করে নিব যদি এটা দেখি যে একটা সাফিক্স উপরে একবার আছে নিচে একবার আছে, একবার সুপারস্ক্রিপ্ট একবার সুপারস্ক্রিপ্ট একবার সাবস্ক্রিপ্ট যদি আকারে থাকে, তাহলে আমরা সেখানে সামেশন তুলে দিতে পারবো, ঠিক আছে? বা যদি আমি এমন কিছু দেখি, তার মানে ভেবে নিতে হবে আমার যেখানে সামেশন ছিল যেটা তুলে দেওয়া হয়েছে, ওকে? সেখানে দেখি এ আই এক্স আই, আচ্ছা এখানে কিন্তু এ আই এক্স আই দুইটা আছে, এখানে কিন্তু আমি শিওর না এখানে আইটা কি আসলে রিয়েল সাফিক্স না ডামি সাফিক্স, উই আর নট শিওর। এটা রিয়েল সাফিক্স হতে পারে, ডামি সাফিক্সও হতে পারে, ঠিক আছে? তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ এখানে সামেশন আই এন এ আই এক্স আই হতে পারে, কি আমাকে কেউ আটকাবে না, কোনো সমস্যা। অথবা এটা দ্বারা এ আই এক্স আই, এটা দ্বারা অন্য কিছু না বুঝে আয়ের ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত, এমনও হইতে পারে, তা আইটা রিয়েল সাফিক্স। হ্যাঁ, সেম এটাও এ আই এক্স আই দুইটা যদি আমাদের এরকম সুপারস্ক্রিপ্ট হয়, এটা সেম হইতে পারে সেটা সামেশন, এটা রিয়েল সাফিক্স আইটা আর ডামি সাফিক্স, বাট উই আর নট শিওর তখন যে এখানে সামেশন ছিল কি ছিল না, ঠিক আছে? আচ্ছা, সো এইটা এখানে এইটা ইয়া, এবং আমরা এখানে দেখাই দিছি যে আসলে সংজ্ঞাটা রিয়েল সাফিক্স এবং ডামি সাফিক্সের সংজ্ঞাটা আসলে ওই যে ক্ষেত্রে মিলে না, তাও কিন্তু এটা কিন্তু আমাদের ডামি সাফিক্স, এটা মাথায় রাখতে হবে আমাদের। আজকে ক্লাসে আমরা টেন্সরের ধারণা দিব, টেন্সরের আমরা সংজ্ঞা দেখব। আমরা কিন্তু একটা সংজ্ঞা দিয়েই ফেলছি টেন্সরের, না অ্যাবস্ট্রাক্ট সংজ্ঞাটা দিয়ে ফেলছি, ওইটাই কিন্তু আসলে মেইন সংজ্ঞা টেন্সরের। আমরা ইনফর্মালি দিছি, এখন ফর্মালি পরে দেবো ওই সংজ্ঞাটা, কিন্তু তার আগে আমরা আরও কিছু সংজ্ঞা দেখি টেন্সরের ধারণা, যেটা আমাকে খুব ভালো একটা ধারণা দিবে টেন্সর। আর টেন্সর আসলে কি জিনিসটা কি? আচ্ছা, আমরা জানি কি মূলত বলে নিই আগে একটা, যে টেন্সরটা হচ্ছে আমাদের একটা রাশি। হ্যাঁ, টেন্সর রাশি, স্কেলার রাশি যেরকম, যেমন ভেক্টর রাশি তেমন টেন্সর রাশি, ঠিক আছে? স্কেলার রাশি ভেক্টর রাশি যেমন, সেই একইভাবে টেন্সর রাশি। তো আমি সংজ্ঞাটা যদি দিই টেন্সরের, তাহলে এমন হবে জিনিসটা, যে টেন্সর হলো এমন কিছু রাশি, আমি বলছিলাম যে রাশি এটা, সো এমন কিছু রাশি যারা নির্দিষ্ট রূপান্তর সূত্র মেনে চলে, নির্দিষ্ট
ওই যে আমি যে সংজ্ঞাটা দিছি ওইটাই কিন্তু এটাকে যা শর্টকাটে লেখা এখানে রূপান্তর সূত্র মেনে চলে। ওকে, আমি বলে রাখি একটু, আমরা জানি ভেক্টর রাশি কিন্তু আসলে কি টেন্সর। ভেক্টর রাশি এক প্রকারের টেন্সর রাশি এবং স্কেলার রাশিও এক প্রকার টেন্সর রাশি। স্কেলারকে র্যাঙ্ক জিরো টেন্সর বলা হয়। তখন বলতে পারো কীভাবে স্কেলার কি সেই সেম বিহেভিয়ার দেয় কিনা। আমরা কিন্তু টেন্সরের সংজ্ঞাটা একটা বিহেভিয়ার দেখে আমরা সংজ্ঞাটা দিছি যে এটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট যার কি আছে, যার কম্পোনেন্ট আছে এবং স্থানাঙ্কের রূপান্তরের ফলে বা ট্রান্সফরমেশনের ফলে ওই ম্যাথমেটিক্যাল অবজেক্টটা কোনো চেঞ্জ হয় না, কিন্তু অবজেক্টটার কম্পোনেন্টে চেঞ্জ হয়। ঠিক আছে, সো এমন বৈশিষ্ট্য বা এমন একটা ধর্ম যার আছে সেই টেন্সরে, মানে যেই ম্যাথমেটিক্যাল অবজেক্টের এই ধর্মটা আছে বা এই বৈশিষ্ট্যটা আছে বা এই বিহেভিয়ারটা আছে, সেই কিন্তু টেন্সর। সো এমন আমরা বিহেভিয়ার দেখে যেটা দিছি সংজ্ঞাটা, সো তখন আমরা জানি। তো আমাদের এই স্কেলার রাশিটা কি আমি বলছি যে র্যাঙ্ক জিরো টেন্সর একটা। স্কেলার কি কোনো আসলে, হ্যাঁ স্কেলারটা কি, স্কেলার হচ্ছে র্যাঙ্ক জিরো টেন্সর। স্কেলার বানান র্যাঙ্ক জিরো টেন্সর, র্যাঙ্কের কথাটা আমি বুঝাবো পরে। র্যাঙ্ক জিরো টেন্সর, স্কেলারটা কিভাবে আমাদের একটা টেন্সর, স্কেলারকে এই একই বিহেভিয়ার দেয় কিনা বা এই সেম বৈশিষ্ট্য ধারণ করে কিনা। আচ্ছা দেখি, আমরা চিন্তা করি যে স্কেলার একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট চিন্তা করে নিই এবং এটা কম্পোনেন্ট আছে। এখন স্থানাঙ্ক ব্যবস্থা পরিবর্তনের ফলে ওই স্কেলারটা কোনো চেঞ্জ হবে না, স্কেলার রাশি কোনো চেঞ্জ হবে না, কিন্তু স্কেলার রাশিটা কম্পোনেন্ট চেঞ্জ হবে। কেমন একটা উদাহরণ দিই আমি, ধরো আমাদের তোমার রুমের টেম্পারেচার যদি আমি মাপি, যে টেম্পারেচার হচ্ছে এখন 30°C টেম্পারেচার, ঠিক আছে। তো আমি এখানে 30°C বলতেছি টেম্পারেচার। সো এখানে কম্পোনেন্ট কোনটা, তুমি বলতে পারো কম্পোনেন্ট 30 হচ্ছে কম্পোনেন্ট এখানকার, তাই না, একটাই কম্পোনেন্ট। সো আবার আমি যদি এটাকে ফারেনহাইটে মেজার করি তাহলে কি হবে, যদি এটাকে ফারেনহাইটে মেজার করি তাহলে এটাকে আমরা বলি যে 86° ফারেনহাইট, ঠিক আছে, অ্যাপ দিয়ে রাখলাম। সো 86° ফারেনহাইট। তখন এই যে আমার রুমের টেম্পারেচার কি চেঞ্জ হচ্ছে কিনা বা তোমার রুমের টেম্পারেচার কি চেঞ্জ হচ্ছে কিনা। তোমার রুমের টেম্পারেচার যদি 30°C হয় সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে তখন 86°। আমি কিন্তু এখানে কিন্তু কম্পোনেন্টে চেঞ্জ হয়েছে, তখন ছিল 30, এখন হয়েছে 86, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল যে টেম্পারেচার ওটা কি চেঞ্জ হয়েছে রুমের, না, জাস্ট এক্সপ্রেস করা ওয়েটা চেঞ্জ হচ্ছে, এখানে কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি যেই টেম্পারেচার ছিল ওই টেম্পারেচারে আছে। সো এই হিসেবে স্কেলারটা কিন্তু আমাদের কি ওই বৈশিষ্ট্য মানতেছে, ঠিক আছে, এবং স্কেলারটা কিন্তু ওই রূপান্তর বিধি মানবে। তো স্কেলারটাকে বলা হবে র্যাঙ্ক জিরো টেন্সর। তার মানে স্কেলার রাশি, ভেক্টর রাশি আমরা আগে যে পড়ে আসছি এগুলো সবই কি টেন্সর। মানে আমরা এতদিন র্যাঙ্ক জিরো এবং র্যাঙ্ক ওয়ানের টেন্সর পড়ছি এবং আমরা হায়ার র্যাঙ্কের টেন্সর এখন শিখব, ঠিক আছে। আমরা আর একটা সংজ্ঞা দিই টেন্সরের, এটা হচ্ছে সংজ্ঞা। আরটা হচ্ছে ভেক্টর, যে আমাদের অনেক আগের যে সংজ্ঞাটা ছিল আমরা ভেক্টর শিখছি। ভেক্টরটা হচ্ছে এরকম, ভেক্টরকে বলাই হচ্ছে একটা ভেক্টরের রাশি, মান সহ দিক আছে যার, তাই তো, একটা মান থাকবে এবং দিক থাকবে, সেটাই ভেক্টর সংজ্ঞা, সিম্পল একটা সংজ্ঞা। সো এইটার উপর বেস করে আমরা সংজ্ঞাটা দিই টেন্সর এখন। ওকে, যে সকল ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে দুই বা ততোধিক দিক প্রয়োজন, এই জিনিসটা আমরা এটাতে খেয়াল করি, প্রয়োজন। আমি এখানে কি বলতেছি, দুই বা ততোধিক দিক। ভেক্টরে মানের সাথে একটা দিক থাকতো, কিন্তু টেন্সরে আমি আগেই লিখে দিই এখানে, দাঁড়াও, টেন্সরে কি, টেন্সরে আমাদের
মানের সাথে একটা দিক না মাল্টিপল দিক থাকবে, একাধিক দিক থাকবে, এটাই আমাদের বুঝতে হবে, তাইলেই হবে। টেন্সরে মানের সাথে একাধিক দিক থাকতে পারে, এইটি আসলে আমরা বলতে পারি। তখন তো আমরা বলতে পারি যে তাহলে ভাই কীভাবে স্কেলার তো কোনো দিকই নেই। হ্যাঁ, তাহলে আমরা বলতে হবে যে টেন্সরটা কি মানের সাথে এক বা একাধিক, তাই না? এক বা একাধিক, তো এই সংখ্যাটা আসলে স্কেলারকে কভার করে না, বাট আশা করি বুঝতে পারছি আমি যে এক বা একাধিক দিক থাকবে, একাধিক দিক থাকতে পারে, কিন্তু ভেক্টরে কিন্তু খালি একটি দিক থাকে, ঠিক আছে? সো দুই বা ততোধিক দিক প্রয়োজন। সেখানে শুধু টেন্সরটার এখানে র্যাঙ্ক 2 এর টেন্সর এখানে আমরা আলোচনা করতেছি, নট র্যাঙ্ক 1 এর টেন্সর। র্যাঙ্ক 1 এর টেন্সর দিকে একটাই, তো যে সকল ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে দুই বা ততোধিক দিক প্রয়োজন হয় সেই সকল ভৌত রাশিকে টেন্সর বলা হয়। সেই সকল ভৌত রাশিকে টেন্সর বলা হয়। পিডিএফ এ আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে যে কোনটা কি না। হ্যাঁ, খুব ভালো করে এক্সাম্পল দেওয়া আছে যে আমাদের কিছু উদাহরণ দিয়ে স্কেলার রাশি, স্কেলার উদাহরণ হচ্ছে তাপমাত্রা, ভর বা শক্তি, এবং কিছু ভেক্টরের উদাহরণ হচ্ছে বেগ, বল, সরণ, এবং টেন্সরের উদাহরণ কি? টেন্সর রাশি হচ্ছে উদাহরণ হচ্ছে চাপ, বিকৃতি, জড়তার ভ্রামক, ঠিক আছে? এগুলো হচ্ছে সবই হচ্ছে আমার টেন্সের উদাহরণ। এগুলো পিডিএফ এ দেওয়া আছে, এগুলো পড়ে নিলে বুঝতে পারবা কি হচ্ছে এখানে। আচ্ছা, এখন যে জিনিসটা করবো আমরা একটু বুঝে আমি এখানে আরো আমরা জানি ভেক্টরটা একটা র্যাঙ্ক 1 এর টেন্সর, তাই না? তো ভেক্টর আমি এখানে নিয়ে নিই, এটা ভেক্টরটাকে আমরা এইভাবে লিখি ম্যাট্রিক্সের সাহায্যে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের রো ভেক্টর, তাই না? ডট 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 এক্সএন, এটা কিন্তু এন মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, রো ভেক্টর, তো এটাকে আমরা বলবো র্যাঙ্ক 1 টেন্সর, তাই না? র্যাঙ্ক 1 টেন্সর। আচ্ছা, এবং র্যাঙ্ক 2 টেন্সরটা কি তাহলে? আচ্ছা, র্যাঙ্ক 2 টেন্সরটা হচ্ছে এরকম x11 x12 ডট 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 x1 x1n, ঠিক আছে? দেন x21 x22 ডট 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 x2n, এখানে নিচে ডট ডট xn1 ডট 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 দিয়ে xn2 ডট 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 xnn। আচ্ছা, এটা হচ্ছে র্যাঙ্ক 2 টেন্সর। সো অনেকে তখন মনে করে ম্যাট্রিক্সই মনে হয় র্যাঙ্ক 2 টেন্সর। না, ম্যাট্রিক্স র্যাঙ্ক 2 টেন্সর না, র্যাঙ্ক 2 টেন্সরকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, দ্যাটস ইট, নাথিং এলস। এখানে কি আমি বলবো যে এরকম রো ম্যাট্রিক্স হচ্ছে আমাদের ভেক্টর? না, ভেক্টরটাকে আমরা রো ম্যাট্রিক্স সাথে লিখতে পারি, ঠিক আছে? এই কথাগুলো একটু আমরা পরিষ্কার করে দিই আমি। তো এটা হচ্ছে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2। তাহলে র্যাঙ্ক 0 টেন্সরটা কী হবে? আমরা সেটা স্কেলার রাশি, স্কেলার রাশিকে আমরা শুধু এক্স দিয়ে লিখতে পারি এভাবে। ধর একটা স্কেলার রাশি এভাবে লিখলাম, এই তো স্কেলার রাশি। তো সেই ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট দিই নাই, তাও দিয়ে দিই থার্ড ব্র্যাকেট একটা বোঝানোর জন্য, যে এটা র্যাঙ্ক 0 টেন্সর। র্যাঙ্ক 0 টেন্সরটা এমন, মানে এইভাবে আমরা লিখতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো র্যাঙ্ক 0 টেন্সরকে। এখন র্যাঙ্ক 3 এর টেন্সর কেমন হবে? র্যাঙ্ক 3 এর টেন্সরটা আসলে কিউবিক। সো আমি এটা দেখানোর জন্য, এই যে এইটা হলো আমাদের র্যাঙ্ক 3 এর টেন্সর রিপ্রেজেন্টেশন, এমন হবে দেখতে। সো অবভিয়াসলি আমি এটা লিখতে পারবো না এইভাবে, খাতা তার এইভাবে লেখা যায় না 3 ডাইমেনশনাল ওয়েতে। এখানে কিন্তু 3 ডাইমেনশনাল ওয়েতে আছে লেখা। আর আরেকটা অর্থে আমরা এই টেন্সরকে বলতে পারি, এটা কি বলে এটাকে কম্পিউটার সায়েন্স পার্সপেক্টিভ থেকে, যে টেন্সর হচ্ছে আসলে কি একটা ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। আর টেন্সরের মাত্রাটা কি আমরা এটা বলে দিই। টেন্সরের মাত্রা কি? টেন্সরের মাত্রা হচ্ছে একটি টেন্সরের রিয়েল সাফিক্সের সংখ্যাকে টেন্সরের মাত্রা হলে। সো একটি টেন্সরের মোট রিয়েল সাফিক্সের মাত্রাকে, রিয়েল সাফিক্সের সংখ্যাকে
সংখ্যাকে টেন্সরের মাত্রা বলা হয়, মাত্রা বা ক্রম। তো মাত্রাকে ইংলিশে বলে র্যাঙ্ক বলা হবে এখানে। তো র্যাঙ্ক কত টেন্সরের ক্রম বলা হয়। আশা করি বুঝতে পারছি এটা আমরা জিনিসটা কি। আচ্ছা, তো এখানে এই মাত্রা এবং এই ওই টেন্সরটা কত ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেটা অনেক ডিপেন্ড করে। একটু খেয়াল করে দেখাই আমি জিনিসটা কেমন। যে এখানে উপাদান সংখ্যা কত, কম্পোনেন্ট সংখ্যার সাথে একটা রিলেশন আছে। ওকে, যেমন র্যাঙ্ক ওয়ানের টেন্সর, এই র্যাঙ্ক ওয়ানের টেন্সরের কম্পোনেন্ট কয়টা আছে? এখানে n সংখ্যক কম্পোনেন্ট আছে, n সংখ্যক, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি এটা কেন এখানে n সংখ্যক আর কম্পোনেন্ট রয়েছে। এটা তো একটা ওয়ান র্যাঙ্কের টেন্সর, বাট স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু একটা, এখানে আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থা নিচ্ছি সেটা কিন্তু একটা আমরা জানি, ভালো করে জানি এখান থেকে, যে এটা কিন্তু একটা n ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থা, n ডাইমেনশনাল, ঠিক আছে? সো n ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থার n ডাইমেনশনাল একটা স্থানাঙ্ক ব্যবস্থায় র্যাঙ্ক ওয়ানের একটা টেন্সরের কম্পোনেন্ট হবে কয়টা? n সংখ্যক, ঠিক আছে? অর্থাৎ আমি লিখে দিই যে মাত্রার সাথে আমাদের কি রিলেশন, কম্পোনেন্টস, মাত্রার সাথে কম্পোনেন্ট রিলেশনটা কি? কম্পোনেন্ট সংখ্যা, কম্পোনেন্ট সংখ্যা একটা টেন্সরের কম্পোনেন্ট সংখ্যার সাথে রিলেশন। সেখানে কোন স্থানাঙ্ক ব্যবস্থা আছে এটা কিন্তু ম্যাটার করে। সো n মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যদি r র্যাঙ্ক বিশিষ্ট একটি টেন্সর এর কম্পোনেন্ট কত থাকবে? এর কম্পোনেন্ট থাকবে হচ্ছে n টু দি পাওয়ার r সংখ্যক এর কম্পোনেন্ট থাকবে। সো এইখানে এই যে টেন্সরটা আছে ও কিন্তু কোথায় আছে? এটা n মাত্রিক জগতে আছে। সো এটা যেহেতু n মাত্রিক জগতে এবং এটা হচ্ছে কি র্যাঙ্ক ওয়ানের টেন্সর, তাহলে n টু দি পাওয়ার 1 হচ্ছে এর কম্পোনেন্ট সংখ্যা, এবং এক্স্যাক্টলি এটা কম্পোনেন্ট সংখ্যা কিন্তু n সংখ্যকই, ঠিক আছে? সংখ্যক। আবার এটাও কিন্তু একটা n মাত্রিক জগতে আছে এবং এটা র্যাঙ্ক 2 এর টেন্সর, তো আমি n মাত্রিক জগতে যেহেতু র্যাঙ্ক 2 এর টেন্সর n স্কয়ার সংখ্যক আমাদের কম্পোনেন্ট থাকার কথা, এখানে কিন্তু n স্কয়ার সংখ্যকই কম্পোনেন্ট রয়েছে। এই যে 1 2 3 এই যে কাউন্ট করলে বুঝতে পারবো n স্কয়ার সংখ্যক, এই বরাবর n সংখ্যক কম্পোনেন্ট, এই বরাবর n সংখ্যক, তাহলে n ইন্টু n স্কয়ার সংখ্যক কম্পোনেন্ট কিন্তু টোটাল আছে এখানে র্যাঙ্ক 0 টেন্সর। সো যদি n মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা র্যাঙ্ক 0 টেন্সর কম্পোনেন্ট হবে কি n টু দি পাওয়ার 0, তো একটি কম্পোনেন্ট, এবং অবভিয়াসলি র্যাঙ্ক 0 টেন্সরে কিন্তু একটা মাত্র কম্পোনেন্ট থাকে, এবং এটা হচ্ছে র্যাঙ্ক 3 টেন্সর। সো n মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা র্যাঙ্ক 3 টেন্সরের কম্পোনেন্ট হচ্ছে n টু দি পাওয়ার 3 n কিউব। সো এখানে কিন্তু n কিউব সংখ্যক কম্পোনেন্ট রয়েছে এই টিতে, হ্যাঁ? সো এই জিনিসটা পিডিএফে দেওয়া আছে, ভালো করে পড়লে বোঝা যাবে কি। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, আমরা 2 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর দেখে ফেলি, ঠিক আছে? 2 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরটা এখানে 2 মাত্রার, 3 মাত্রার, 4 মাত্রা, 5 মাত্রা আর 1 মাত্রা, এইগুলি প্রচলিত। 5 মাত্রা বেশি সাধারণত ম্যাথ নাই, 5 মাত্রা পর্যন্তই টেন্সর নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো লিমিট নেই, n মাত্রা টেন্সর থাকতে পারে, ঠিক আছে? সো আমি দেখাই দিই, এই একটা সংজ্ঞা দিলে বাকি সংজ্ঞাগুলো নিজেই পারা যাবে, মানে এখন আমরা সংজ্ঞা আসলে বুঝতে পারবো, এখন আমরা জানি বিহাইন্ড দ্য সিন এখানে কি হচ্ছে। সো 2 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরটা কি সংজ্ঞা দেব, হ্যাঁ? 2 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর এখানে বইয়ে বা পিডিএফ আমি ওই বইয়ের মতো লিখে রাখছি আমি, কিন্তু আমি এখানে একটু স্লাইড একটা জিনিস চেঞ্জ করবো যেন একটু বুঝতে একটু সুবিধা হয় যে একটা 2 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর কাকে বলে, সংজ্ঞাটা কি। সো x1
x2 ডট 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 xn স্থানাঙ্ক পদ্ধতির আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটু একটু পজ খাই আমি। এখানে আমরা এটাকে কেন স্থানাঙ্ক পদ্ধতি বলতেছি, আসলে কি এইটাই আসলে আমাকে একটা স্থানাঙ্ক ব্যবস্থার একটা স্থানাঙ্ক ব্যবস্থার চলক হচ্ছে এগুলা, ঠিক আছে। স্থানাঙ্ক ব্যবস্থার নামকরণ এখানে করি না, আমরা আগে করছিলাম যেটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই এক্স, সেই এক্সের স্থানাঙ্কগুলো বা চলকগুলো হচ্ছে এগুলা। সো আমরা এই নামকরণটা করতেছি না, এটা আসলে কি, এটা আসলে একটা স্থানাঙ্ক ব্যবস্থার চলক সমূহ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি এগুলো কি x1 x2 ডট ডট xn হচ্ছে আসলে একটা আদি স্থানাঙ্ক ব্যবস্থার চলক সমূহ। সাধারণত আমরা আদি স্থানাঙ্ক ব্যবস্থার চলক সমূহকে সাধারণত আমরা এইভাবে প্রকাশ করে থাকি, বা ডাইরেক্ট এটাকে স্থানাঙ্ক পদ্ধতি বলতেছে। ওকে, আশা করি বুঝতে পারছি কেন ওরা স্থানাঙ্ক পদ্ধতি বলতেছে এখানে। সো স্থানাঙ্ক পদ্ধতি বা বলি স্থানাঙ্ক পদ্ধতিতে কোনো গাণিতিক বস্তুর একটা স্থানাঙ্ক পদ্ধতিতে এই স্থানাঙ্ক পদ্ধতিতে কোনো গাণিতিক বস্তুর n স্কয়ার সংখ্যক কম্পোনেন্ট বা অংশক বা পদ বলা যেতে পারে, n স্কয়ার সংখ্যক কম্পোনেন্ট, আমাদের বইতে এখানে পদ লিখছে বাট এখানে আসলে কিন্তু অংশক লেখা বেশি মেক সেন্স করতো। সো বলি যে x1 x2 ডট ডট xn স্থানাঙ্ক পদ্ধতিতে কোনো গাণিতিক বস্তু বা ম্যাথমেটিক্যাল অবজেক্টের n স্কয়ার সংখ্যক যদি কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্ট অংশ বা পদ যদি aij হয়, ঠিক আছে, aij, এখানে দুইটা সাফিক্স দিচ্ছি আমি, দুইটা সাফিক্স aij, আই তাহলে এখানে রিয়েল সাফিক্স, যেটা কিন্তু রিয়েল সাফিক্স একবারই যেটা আছে। সো এটা কিন্তু আমাদের n স্কয়ার সংখ্যক কম্পোনেন্ট বুঝাবে, ঠিক আছে। aij যেটা কীভাবে, তাহলে আইটা এবং জেটা কিন্তু এইভাবে ডট 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 n সংখ্যক পর্যন্ত, তাই না। তাহলে আইটা কিন্তু 1 থেকে n হইতে পারে, যেটা 1 থেকে n হইতে পারে, এইভাবে কি n ইন্টু n, এটা দিয়ে কিন্তু আমি কি ওই ওই গাণিতিক বস্তুর, এখানে আমি করে দিই, এই গাণিতিক বস্তুটার n স্কয়ার সংখ্যক যে কম্পোনেন্ট আছে, ঠিক আছে, n স্কয়ার সংখ্যক যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের সেই প্রত্যেক কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে ai যেটা। আশা করি বুঝতে পারছি এটা। হ্যাঁ, এখন যদি x বার 1 x বার 2 ডট 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 x বার n স্থানাঙ্ক পদ্ধতির ঠিক আছে, ওই একই গাণিতিক বস্তুর, বুঝছো, একই গাণিতিক বস্তুর n স্কয়ার সংখ্যক কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের কম্পোনেন্টস এ বার পি কিউ। এখানে আমরা সাফিক্সটাকে অন্যরকম সাফিক্স ধরছি, পি কিউ সাফিক্স ধরলাম, এবং বার কেন দেওয়া হয়েছে, জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য, যেটা অন্য স্থানাঙ্ক ব্যবস্থার, হ্যাঁ, বা কনভেনশন অনুযায়ী নতুন স্থানাঙ্ক ব্যবস্থা বুঝায় বার দিয়ে সাধারণত। তারপর এখানে আমরা পি এবং কিউ এর ভ্যালুটা কী হবে, 1 থেকে n পর্যন্ত ভ্যারি করবে। সো এর সাথে এই কম্পোনেন্টগুলোর সাথে যদি এই কম্পোনেন্টগুলোর সাথে এই রিলেশন আবদ্ধ হয়, হ্যাঁ, যে এ বার পি কিউ হচ্ছে ইকুয়ালস টু ডেল এক্স বার পি ডেল এক্স আই ডেল এক্স বার কিউ ডেল এক্স জে এ আই জে। সো এটা কিন্তু আমাদের এই পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার, বা একে আমরা আদি স্থানাঙ্ক ব্যবস্থা বলতেছি, এটাকে আদি ধরলে। সো আদি স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট বোঝাচ্ছি আমরা এই আইজে দিয়ে, এবং নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট হচ্ছে এটা, ওই একই ম্যাথমেটিক্যাল অবজেক্টের। তো এটা রূপান্তর সম্পর্ক, এই রূপান্তর
সম্পর্ক, এটাকে অনেক নামে ডাকে, সম্পর্ক দ্বারা সম্পর্কিত হয়, সম্পর্কিত হয়, তবে এ আই জে কে দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর এর কম্পোনেন্ট বা অংশ বলা হয়, কম্পোনেন্ট বা অংশ বলা হয়। দেখো বলা হয় এইটাকে কিন্তু ম্যাথ করার সময় কিন্তু মাঝে মধ্যে ওরা এটাকে টেন্সরই বলবে, কিন্তু এটা কি আসলে টেন্সর? এটা আসলে টেন্সর না। সংজ্ঞা তো ওরা নিজেরাই বলে দিছে যে এ আই যে আসলে কি একটা কন্ট্রাভেরিয়েন্ট, একটা র্যাঙ্ক 2 এর বা একটা দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরের কম্পোনেন্ট। সো সহজ কথা যে যদি একটা ম্যাথমেটিক্যাল অবজেক্টের অ্যান স্কয়ার সংখ্যক কম্পোনেন্ট যদি এটা হয় এবং ওই একই ম্যাথমেটিক্যাল অবজেক্টের অ্যান স্কয়ার সংখ্যক কম্পোনেন্ট যদি আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা যদি এইটা হয় এবং এটার সাথে এটা যদি এই সম্পর্কে আবদ্ধ থাকে বা এই রূপান্তর সম্পর্ক দ্বারা সম্পর্কিত যদি থাকে দ্বারা, তাহলে আমি বলতে পারবো ওই ম্যাথমেটিক্যাল অবজেক্টটা টেন্সর ছিল একটা, ঠিক আছে। এবং তাহলে এই এ আই জে এবং এ বার পি কিউ এগুলো সবই কি আসলে ওই ম্যাথমেটিক্যাল অবজেক্টের যেহেতু টেন্সর, তাহলে এটা টেন্সরের কম্পোনেন্ট, তখন ওই ম্যাথমেটিক্যাল অবজেক্টটা কী হয়ে যায়, টেন্সর হয়ে যায়, যদি এই রুলসটা ফলো করে, এই বৈশিষ্ট্য যদি থাকে, এই বৈশিষ্ট্যটা যদি থাকে তাহলে ওই গাণিতিক বস্তুটা একটি টেন্সর। আশা করি এই বইতে পারি সংজ্ঞাটা। তো বই অনেক শর্টকাটে বলে দিচ্ছে, বইয়ের সংজ্ঞা লেখার সময় ওইটা লিখতে হবে, কিন্তু বোঝার জন্য আমি এভাবে লিখলাম, ভেঙে লিখে দিলাম জিনিসটা যে আসলে এখানে কী বুঝাইছে। বাকিগুলো সেম, দুই মাত্রার কোভেরিয়েন্ট মিক্স থাকতে পারে, তিন মাত্রা থাকবে, এরকম থাকবে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমি এই যে এগুলো লিখবো কীভাবে, এগুলো লেখার ওয়েটা কি, ঠিক আছে। এগুলো সবাই সবার প্যাটার্ন অনুযায়ী লিখতে পারে। আমি এটা অনেকে উপর নিচেগুলো মুখস্থ করে, কিন্তু আমি দেখাই যে আমি কীভাবে শিখছি এটা। আচ্ছা, এখানে আগে বলে দিই আমি আই জে কে ওটা ভুলে গেছি আমি, তো পি কিউ আর এস টি আই জে কে এল এম, হ্যাঁ ঠিক আছে। সো আই জে কে এল এম এবং পি কিউ আর এস টি, এটা আসলে এটার বিনিময়ে এটা ব্যবহার করা হয়, এটার বিনিময়ে এটা ব্যবহার করা হয়, এটার বিনিময়ে এটা, এবং এটার বিনিময়ে এটা ব্যবহার করা হয়, এটার বিনিময়ে এটা। এটা মাথায় রাখতে হবে এই পাঁচটা জিনিস, কারণ আমি বলছি আমাদের 5 র্যাঙ্ক পর্যন্তই আসলে বেশি ব্যবহার করা হয়েছে বইতে, 5 র্যাঙ্কে বেশি টেন্সরভাবে নাই, হ্যাঁ। সো 5 র্যাঙ্ক পর্যন্ত আছে এবং এইভাবে এই 5টা সাফিক্স ইউজ করা হয়, আই জে কে এল এম পি কিউ আর এস টি। সেখানে কেমন জিনিসটা আমি বুঝাই দিই, এটা পিডিএফে লেখাও আছে। ধরো নতুন স্থানাঙ্ক ব্যবস্থা কম্পোনেন্টকে, নতুন স্থানাঙ্ক ব্যবস্থা কম্পোনেন্ট বুঝাতে যদি আমি আই জে কে এল এম ইউজ করি, তাহলে পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থা কম্পোনেন্ট বুঝাইতে আমি ওই সেম টেন্সরের কম্পোনেন্টকে বুঝাইতে আমি পি কিউ আর এস টি ব্যবহার করব, ঠিক আছে। আর অথবা যদি পি কিউ আর এস টি দিয়ে আমি নতুন স্থানাঙ্ক ব্যবস্থা কম্পোনেন্টকে বুঝে থাকি, তাহলে আই জে কে দিয়ে কী বুঝতে হবে আমাদের, আই জে কে এল এম দিয়ে আমরা পুরাতন বা আদি স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্টকে বুঝাবো। সো দেখি আমরা এখানে আমি শুরুতে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের আই জে হচ্ছে আমাদের আদি স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট এবং এ বার পি কিউ হচ্ছে আমাদের নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট, ওকে। সো এটা যদি টেন্সর হয়ে থাকে, এটা যদি টেন্সরের কম্পোনেন্টই হয়ে থাকে এরা, হ্যাঁ, এটা যদি টেন্সরের কম্পোনেন্ট হয়ে থাকে তাহলে আমরা কী লিখতে পারবো, এ বার পি কিউ আমরা পেতে পারবো কীভাবে, আমরা কিন্তু এই এ আই জে দিয়ে এ আই জে এর সাথে কিন্তু আমরা ওয়েট যুক্ত করে আমরা এ বার পি কিউ পেতে পারি। তাহলে কীভাবে এটা, এ বার পি কিউ ইকুয়ালস টু, এখানে তো দুইটা সাফিক্স আছে, তো আমি এখানে এভাবে লিখে নিই ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স। এই যে ওয়েটটা আমি এখানে বানাই দিচ্ছি, ওয়েটটাই তোমাদের মেইন, তাই না। এবং এখানে আমি এ বার দেবো না, এ আই জে দিব, কারণ আদি কম্পোনেন্ট এটা আমাদের। সো আদি কম্পোনেন্টের সাথে তো আমি ওয়েট অ্যাড করবো, ওয়েট অ্যাড করে মানে ওয়েটকে মাল্টিপ্লাই করে, এবং আমি এটা পেয়ে যাব, তখন নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্টটাকে পাবো। সো এখানে কিন্তু কেন আই জে ব্যবহার করা হয়েছে, এই যে পি এর পরিবর্তে আই এবং কিউ এর পরিবর্তে যে ব্যবহার করা হয়েছে, যেহেতু আমরা পি কিউ বুঝাইতে এই যে এ বার পি কিউ দ্বারা আমরা কী বুঝেছি, নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট বুঝেছি,
তাহলে এ আই যদি আমরা কি বোঝাবো, পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্টকে বোঝাচ্ছি আমরা। আচ্ছা, এখন যেহেতু এটা কন্ট্রা কন্ট্রা থাকলে কি করতে হয়? আচ্ছা, এগুলো কি এক্সগুলো কি? এক্সগুলো কিন্তু আসলে আমাদের স্থানাঙ্ক বা স্থানাঙ্ক ব্যবস্থার চলক, ঠিক আছে? সো যেহেতু কন্ট্রাতে কি আমরা কি শিখছিলাম? কন্ট্রাতে নতুন স্থানাঙ্ক ব্যবস্থাকে কি করতে হয়? নতুন স্থানাঙ্ক ব্যবস্থার স্থানাঙ্ককে বা চলকে অন্তরীকরণ করতে হয়, বা নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলককে ডেরিভেটিভ করতে হয়, ঠিক আছে? এর জন্য আমরা এখানে এক্স বার উপরে দিচ্ছি। এটা হচ্ছে নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলক, নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলক এক্স বার। সো এখানে আমরা কি দেব, যে পি এবং কিউ। তো এক্স বার পি হচ্ছে নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলক, এক্স বার কিউ হচ্ছে নতুন স্থানাঙ্ক ব্যবস্থার চলক। তো এদেরকে আমরা পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার চলক দিয়ে চলকের সাহায্যে ডেরিভেটিভ করব। তাহলে এখানে ডেল এক্স পি এর পরিবর্তে আসবে আই এখানে, ওকে, এবং এখানে কিউ এর পরিবর্তে আসবে জে। ওই আই জে কিন্তু এখানে আছে। আশা করি বুঝতে পারছি এটা যে কেমন। সো এটা হচ্ছে আমাদের আদি কম্পোনেন্টস, আদি স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট হচ্ছে এটা। নতুন স্থানাঙ্ক ব্যবস্থার কম্পোনেন্ট এটা। আমরা জানি এটার সাথে ওয়েটকে মাল্টিপ্লাই করে করে আমরা এটাকে পাবো। তো এখানে এই ওয়েটটা কেমন হবে, ওয়েটটা বানাইতে হলে আমাদের এই যে এইটা বুঝতে মাথায় রাখতে হবে, ওকে? সেরকম অনেক প্যাটার্ন অনেকভাবে করা যায় ম্যাথ করতে, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন ইউজ করতে পারে, যেটা ফার্স্ট মনে হয় যার কাছে।